ইমিডিয়েটলি আমার টিকিটের ব্যবস্থা করো। আমি আজ রাতেই দেশে ফিরতে চাই। আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না। আজ রাতেই মানে আজ রাতেই। গট ইট? অনেক হয়েছে। অনেক তো রইলাম নিজের মাতৃভূমিকে ছেড়ে এত দূরে। আজকে সামান্য এক ভুলের জন্য কিছু মানুষের ষড়যন্ত্রের শিকার হয়ে আমাকে নিজের দেশ, নিজের অস্তিত্ব ছেড়ে অন্য এক জায়গায় থাকতে হচ্ছে। যাদের জন্য আজ আমার এই অবস্থা, তাদের প্রত্যেককে তাদের কৃতকর্মের জন্য আমার কাছে জবাবদিহি করতে হবে। আমি আসছি, আমার সাথে নিয়ে যাচ্ছি প্রতিটি অপরাধের হিসাব। সকলের প্রস্তুত দেখো, আমি আসছি। কথাগুলো বলে ফাহাদ ফোনটা পকেটে রেখে বসার চেয়ার থেকে উঠে দাঁড়ালো, হাতের কোটটা তুলে পড়লো এবং ধীরে ধীরে চেম্বার থেকে বেরিয়ে গেল। যাওয়ার সময় সে একবারও পেছনে ফিরে তাকায়নি। তার অ্যাসিস্ট্যান্ট নিলয় কেমন যেন করুণ দৃষ্টিতে চেয়েছিল তার দিকে। ফাহাদ আর এক সেকেন্ডও সেখানে না দাঁড়িয়ে বিএমডব্লিউর চাবি হাতে নিল এবং দ্রুত বেরিয়ে গেল। অফিস থেকে বেরোনোর পর তার কঠিন মুখোশের আড়ালে ভেঙে পড়ল ভেতরের ভঙ্গুর কাতর ফাহাদ, যে নিজের কষ্ট লুকিয়ে নীরবে কান্না করে। আজও তার ব্যতিক্রম হলো না। গাড়ি চালাতে চালাতে ফাহাদ আপন মনে ভাবতে লাগলো তার জীবনের সেই কালো অধ্যায়ের কথা, যার জন্য তাকে দেশ, মাতৃভূমি, নিজের মানুষ সব কিছু ছেড়ে থাকতে হয়েছে দূর দেশের মাটিতে। কোনো দোষ ছিল কি তার? কী এমন অন্যায় করেছিল সে? তবু তাকে এই অন্যায় শাস্তিটা ভোগ করতে হয়েছে। তিলে তিলে পুড়ে সে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু কিছুই করতে পারছে না। কিন্তু আজ আর না, অনেক হয়েছে, অনেক সহ্য করেছে সে, আর মুখ বুজে সহ্য করবে না। যারা তাকে অপমান করেছে, অপবাদ দিয়ে দেশ ছাড়া করেছে, তাদের প্রত্যেককে এখন জবাব দিতে হবে। ফাহাদের আদেশ পাওয়া মাত্রই অ্যাসিস্ট্যান্ট নিলয় তৎক্ষণাৎ রাতের ফ্লাইটের টিকিট বুক করলো। ফাহাদকে যত দ্রুত সম্ভব দেশে ফিরতে হবে, তাই সে সব কাজ শেষ করে দ্রুত নিজের ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টে ফিরে গেল। অ্যাপার্টমেন্টে ঢুকেই কোনো দিকে না তাকিয়ে সরাসরি নিজের রুমে চলে গেল এবং ব্যাগ গোছাতে শুরু করলো। প্যাকিং শেষ করে ব্যাগটা হাতে নিয়ে নিচে নামলো, তারপর সরাসরি গাড়িতে উঠে বসলো। ফাহাদ গাড়িতে উঠতেই তার পেছনে কয়েকটি কালো রঙের গাড়ি রওনা হলো। ওগুলো তার নিরাপত্তারক্ষীদের। সব সময় তার নিরাপত্তার জন্য কয়েকজন গার্ড নিয়োজিত থাকে। তারা ফাহাদকে পাহারা দিয়ে বিমানবন্দরে পৌঁছে দিল। কিছুক্ষণের মধ্যেই ফাহাদের ফ্লাইট উড়ে গেল। দীর্ঘ কয়েক ঘন্টার ভ্রমণের পর বিমানের চাকা ছুলো বাংলাদেশের মাটিতে। ফাহাদ যখন প্লেন থেকে নামলো, গভীরভাবে একবার নিঃশ্বাস নিল। এই তো আমার নিজের দেশের গন্ধ, আমার নিজের অস্তিত্ব। বাংলাদেশে নেমেই ফাহাদ যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। বিমানবন্দরের কাছের দেয়াল পেরিয়ে যখন বাইরের আলো তার মুখে পড়ল, তখন তার চোখে পড়ল সেই চেনা আকাশ, যে আকাশের নিচে সে বড় হয়েছে, যে বাতাসে তার জীবনের শ্বাস মিশে আছে। কিন্তু এই মাটি আজ তার কাছে অপরিচিত। এই দেশেই তাকে একদিন মিথ্যা অপবাদে তাড়িয়ে দেওয়া হয়েছিল, যে দেশে তার নিজের রক্তের মানুষের বিশ্বাসঘাতকতা করেছিল। ফাহাদ গভীরভাবে একবার চোখ বন্ধ করলো। তার চোখের কোণ ভিজে উঠল, কিন্তু সে নিজেকে সামলে নিল, নিজেকে বলল, না, দুর্বলতা নয়, এবার প্রতিশোধের পালা। ফাহাদের পা মাটিতে পড়তেই সামনের দিকে কয়েকজন দেহরক্ষী ছুটে এলো। তারা মাথা নত করে তাকে অভিবাদন জানালো। একজন এগিয়ে এসে বলল, স্যার, সব ব্যবস্থা হয়ে গেছে, আপনি সোজা ভিআইপি গাড়িতে উঠবেন। ফাহাদ কোনো কথা না বলে কেবল মাথা নাড়ালো। তার চোখ ছিল তীক্ষ্ণ, কিন্তু ভিতরে যেন এক অজানা আগুন দাউ দাউ করে জ্বলছিল। গাড়ি যখন এয়ারপোর্ট ছেড়ে রাস্তায় উঠল, তখন ঢাকার কোলাহল তার কানে বাজল। হর্ন, মানুষের ভিড়, পথের পাশের দোকান, বাতাসে মিশে থাকা মশলার গন্ধ, সব কিছুই যেন তাকে তার অতীতের কথা মনে করিয়ে দিল। ফাহাদ জানালার বাইরে তাকিয়ে রইল। তার মনে পড়ল সেই রাতটা যখন তাকে অপরাধী সাজিয়ে সবাই মুখ ফিরিয়ে নিয়েছিল, যে মিথ্যা অভিযোগে তাকে দেশ ছাড়তে হয়েছিল। আজ সেই অভিযোগের মূল নথি তার হাতে। তোমরা ভেবেছিলে আমি আর ফিরে আসবো না, তাই না? কিন্তু ফিরে এসেছি। তোমাদের হাসির আড়ালে লুকানো প্রতারণার মুখোশ আমি খুলবো এক এক করে। গাড়ি পৌঁছালো গুলশানের এক প্রাইভেট ভিলার সামনে। বাড়িটি অনেক দিন ধরে তালাবদ্ধ ছিল, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, যেন প্রতিদিন কেউ এসে দেখাশোনা করে।
দরজা খুলে ভেতরে ঢুকতেই ফাহাদের চোখে পড়ল দেয়ালে ঝুলানো তার পরিবারের ছবি, মা বাবা আর তার ছোট বোন তানিশা, যাদের মুখের হাসি একদিন তার জন্য ছিল গর্বে, এখন শুধু স্মৃতি হয়ে আছে। সে ধীরে ধীরে ছবিটা সামনে গিয়ে দাঁড়ালো, হাত বাড়িয়ে স্পর্শ করলো ফ্রেমটা, চোখ মুছে মৃদু স্বরে বলল, মা, আমি ফিরেছি। এবার কেউ আমাকে মিথ্যা বলে দূরে ঠেলে দিতে পারবে না। আমি এসেছি নিজের হারিয়ে যাওয়া সম্মান ফিরিয়ে নিতে। আমি এসেছি সবাইকে সবার অন্যায় শাস্তি দিতে। আমি এসেছি নিজের অস্তিত্বকে আবার ফিরিয়ে নিতে। আর কোনো অপবাদ থাকবে না, এবং এবং যারা অপবাদ দিয়েছে তারা আবার থাকবে না। আই প্রমিস মা, আই প্রমিস। হঠাৎ দরজার বাইরে গাড়ির শব্দ হলো, নিরাপত্তা রক্ষীরা দৌড়ে গেল। একজন এসে বলল, স্যার, একজন মহিলা এসেছেন, আপনার সাথে দেখা করতে চাই। সে বলেছে সে নাকি আপনাকে জানে এবং আপনিও নাকি তাকে চিনেন। আমরা তাকে তার নাম জিজ্ঞেস করাই, সে তার নাম বলেছেন তানিশা রহমান। ফাহাদ থমকে গেল। তানিশা, তার ছোট বোন, যাকে সে শেষ দেখেছিল 5 বছর আগে, যেদিন সে দেশ ছেড়ে চলে গিয়েছিল। চোখে জল নিয়ে ফাহাদ তাড়াতাড়ি দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলতেই চোখে পড়ল তানিশা দাঁড়িয়ে আছে, মুখে কান্নার ছাপ আর চোখে অগাধ ভালোবাসা। ভাইয়া, এই এক শব্দেই ফাহাদের বুক কেঁপে উঠল। সে এক ঝটকায় এগিয়ে গিয়ে বোনকে জড়িয়ে ধরল। দুজনেই নিঃশব্দে কাঁদল। বছরের জমে থাকা কষ্ট, অপমান, একাকিত্ব সব যেন গলে গেল এক আলিঙ্গনে। ভাইয়া, সবাই এখন তোমার কথাই বলছে। তারা জানে না তুমি ফিরে এসেছো, কিন্তু আমি জানতাম তুমি একদিন আসবেই নিজের সম্মান ফেরাতে। হ্যাঁ তানিশা, এবার কেউ আমার মুখের দিকে আঙ্গুল তুলতে পারবে না। যারা আমাকে ধ্বংস করেছিল, এবার তাদের সত্য মুখ সবাই দেখবে। রাত গভীর হলো। ঢাকার আকাশে চাঁদ উঠল নিঃশব্দে। ভাই বোনের দুজনের চোখেই ঘুম নেই। একজন ফিরেছে প্রতিশোধের আগুন নিয়ে, আর একজন অপেক্ষায় আছে ন্যায়ের ভোরের জন্য। সকালবেলা ফাহাদ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নেমে এসেছে। এসে দেখে তানিশা ডাইনিং টেবিলে খাবার রেডি করছে। ফাহাদ সেই দৃশ্য দেখে হালকা করে মিষ্টি হাসল এবং মনে মনে বলতে লাগলো, কিছু জানোয়ারের বাচ্চার ষড়যন্ত্রের জন্য আজ আমাকে কতগুলো বছর এই ফুলের মতো পরিবার থেকে দূরে থাকতে হয়েছে। সকালবেলার এই মধুময় দৃশ্য দেখা থেকে বঞ্চিত হতে হয়েছে। তাদের কাউকে আমি ছাড়ব না, একটাকেও শান্তিতে বাঁচতে দিব না। তাদের জীবন যদি আমি জাহান্নাম না বানাতে পারি, তাহলে আমার নামও ফাহাদ নয়। এরপর ফাহাদ নিজে নেমে এলো এবং এসে মিষ্টি হেসে তানিশার পাশে দাঁড়ালো। এক হাতে আলতো করে তানিশাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, বাহ, আমার পেচিটা তো দেখছি বেশ বড় হয়ে গেছে। তা আমার পেচিটা এত বড় হলো কবে থেকে? আমি তো জানতেই পারলাম না। তা জানবে কিভাবে বলো ভাইয়া? কখনো কি খোঁজ নিয়েছো? কিছু মানুষের অভিমান, তাদের অভিযোগ সবই তুমি তোমার ওই পিচ্চিটার উপরেই চাপিয়ে দিয়েছো। কখনো কি খোঁজ দিয়েছো পিচ্চিটা কি করছে, কেমন আছে? তোমার কি একবারও খোঁজ নেওয়ার দায়িত্ব ছিল না? তানিশা যে মন খারাপ করেছে সেটা ফাহাদ তার কথা শুনেই বুঝতে পারলো। তার নিজেরও মনে মনে বেশ কষ্ট হতে লাগলো। সত্যিই তো, সে ভুল কিছু বলেনি। সে নিজেও তো অপরাধী, কারণ কিছু মানুষের ষড়যন্ত্রের শিকার হয়েছে বটে, কিন্তু তারপরেও তার উচিত ছিল পরিবারের খোঁজ নেওয়া। তার বাবা মা, ছোট বোনটা কী করছে, কেমন আছে, কোন অবস্থায় আছে, কোথায় আছে, সে তো কখনো খোঁজ নেয়নি। তার জন্য সে যে কত কষ্ট পেয়েছে তা কল্পনাই করা যায় না। এটা সত্যি অন্যায় হয়েছে, এটা তার করা উচিত হয়নি। কিন্তু না, একবার যখন সে ফিরে এসেছে, সে আর কখনো তার পরিবার, তার বাবা মা, বোনকে কোনো কষ্ট পেতে দেবে না। পৃথিবীর সমস্ত সুখ, সমস্ত শান্তি, সমস্ত কিছু সে তাদের পায়ের কাছে এনে হাজির করবে। এমন ভাবনা ভাবতে ভাবতে হঠাৎ ফাহাদ তানিশাকে ছেড়ে দিয়ে সামনে দাঁড় করালো। তানিশার দুই গালে আলতো করে হাত রেখে চোখে চোখ রেখে বলল, আমার পিচ্চিটা খুব কষ্ট পেয়েছে, তাই না? বাইরেটাকে ছেড়ে থাকতে খুব অভিমান হয়েছে। সরি গুরুমা, আমাকে ক্ষমা করতে। আমি আর কখনো এমন করবো না। ভাইয়া আর কখনো দূরে ইচ্ছে করে যাবে না। ভাইয়া সবসময় এখন পিচ্চিটার সাথে থাকবে। সরি বাচ্চা, আমাকে মাফ করে দে। ভাইয়া, আমি অভিমান করিনি, কিন্তু আমার কষ্ট হয়েছে, খুব কষ্ট হয়েছে। আমার ভাইটাকে ছেড়ে থাকতে পারিনি। জানতে চাও ভাইয়া, আমি তোকে ছাড়া থাকতে পারি না। তাহলে কেন এত নিষ্ঠুর হলে বলো? কেন এত দূরে চলে গেলে আমাকে ছেড়ে? একবারও কি আমার কথা মনে পড়েনি? একবার কল করতে পারতে, একটা মেসেজ দিতে পারতে। কিছুই করিসনি। জানিস ভাইয়া, তুই চলে যাওয়ার পরে বাবা সেটা মেনে নিতে পারেনি। এর ফলে বাবা
স্ট্রোক করে ফেলো ভাইয়া। বাবা স্ট্রোক করার পর কাজ করতে পারেনি। এরপর আমাকে পরিবারের দায়িত্বটা নিতে হয়েছে, কারণ মা বাবাকে একা একা সামলাতে পারতো না। বাড়িটা, সংসারটা, বাবাকে দেখাশোনা করা সব আমার কাঁধেই পড়ে গেল। বল ভাইয়া, এটা কি আমার জন্য ন্যায় ছিল? আমি কেন আমার শৈশবটা এভাবে হারালাম? আমি তো কোনো অন্যায় করিনি ভাইয়া, কোনো পাপও করিনি, তাহলে কেন আমাকে এইসব সহ্য করতে হলো? এরপর তুই বলবি তোর বাচ্চারা কিভাবে বড় হয়ে গেল। আমাকে সময় বড় করে দিয়েছে ভাইয়া, পরিস্থিতি বড় করে দিয়েছে। আমি তো এত তাড়াতাড়ি বড় হতে চাইনি। আমি তো সবসময় থাকতে চেয়েছি আমার বাবা মায়ের ছোট্ট মেয়ে হয়ে, আর আমার ভাইয়ের পিচ্চি হয়ে। তানিশার কথা শুনে ফাহাদ এবার নিজের চোখের পানি ধরে রাখতে পারল না। সে মেনে নিতে পারছে না যে তার অবর্তমানে তার পরিবারের, তার বাবা মা এবং ছোট বোন এত কষ্ট সহ্য করেছে, এত অমানবিক অত্যাচার সহ্য করেছে। মুহূর্তের মধ্যেই তার চোখ আগুনের ফুলকির মতো লাল হয়ে উঠল। সে আর কোনো আপত্তি করবে না। যাদের জন্য তাদের এই অবস্থা, তাদের প্রত্যেককে সে এবার জাহান্নামের দর্শন করিয়ে দেবে দুনিয়াতেই। মনে মনে এমন প্রতিজ্ঞা করে সে আবারও আলতো করে তানিশাকে জড়িয়ে ধরল। তার মাথায় হাত বুলিয়ে দিয়ে মৃদু স্বরে বলল, বাচ্চা, আমাকে মাফ করে দে, সত্যি বলছি। ভাইয়া ভাইয়া মন থেকে সরি, ভীষণ সরি। প্লিজ বাচ্চা, ভাইকে মাফ করে দে, আর কখনো এমন হবে না। আমি এবার প্রত্যেকটা চোখের জল, প্রত্যেকটা কষ্টের হিসাব নিয়ে নেব। দেখে নিস, ভাইয়া মন খারাপ করিস না, শোনা আমার। ঠিক আছে, মন খারাপ করবো না। এবার আসো, এসে বসে খেয়ে নাও। আমাদের তো আবার হাসপাতালে যেতে হবে। বাবা হাসপাতালে ভর্তি আছে, মা তো ওখানে একাই আছে। আমি তো কালকে এখানে চলে এসেছি। তুমি এখন কিছু বলো, আমাদের হসপিটালে যেতে হবে। আমি এখন কিভাবে গিয়ে বাবার সামনে দাঁড়াবো বল? বাবা কি আমাকে ক্ষমা করে দিতে পারবেন? তুই কি পাগল হয়েছিস ভাইয়া? বাবা তোকে ক্ষমা করবে না কেন? তুই কি কোনো অন্যায় করেছিস? তুই তো কিছু করিসনি। অন্যায় তো করেছে তারা, শাস্তি পেলে তারা পাবে। তুই কেন লজ্জা পাচ্ছিস বাবার কাছে যেতে? তুই যদি বাবার সন্তান হোস, তাহলে বাবা তোকে ক্ষমা করবে। বাবা হয়তো বা তোর বোনের জন্য সেদিন থেকে শাসন করেছিল, কিন্তু তাই বলে যে সে তোকে ক্ষমা করতে পারবে না এমনটা নয়। তুই জানিস, তুই চলে যাওয়ার পর ভাইয়া বাবা কত কষ্ট পেয়েছে। তিনি শুধু সেই দিন একটা কথাই বলেছিলেন, আমি না হয় রাগ করে তাকে একটু বকেছি, শাসন করেছি, এর জন্য সে বাড়ি ছেড়ে চলে যাবে? সে শুধু আমার কঠিনত্বই দেখল, আমার বকাটাই দেখল, কিন্তু আমার ভেতরের ভালোবাসাটা দেখল না। আরে আমি তো ওকে অন্ধের মতো ভালোবাসি, অন্ধের মতো বিশ্বাস করি, কিন্তু আমি ওকে পরিবেশ, পরিস্থিতি, সমাজের থেকে বাঁচানোর জন্যই বারবার এরকম কঠিন ব্যবহার করে ফেলেছি। কিন্তু তাই বলে ও আমাকে রেখে চলে যাবে? আমার ভালোবাসাটাকে বুঝবে না? আমি তো সেদিন ওকে শাসন করেছিলাম যেন নিজে সাবধান হয়, যেন পরবর্তীতে কেউ ওর কোনো ক্ষতি করার সুযোগ না পায়। কিন্তু না, ও আমার ভালোবাসাটাকে না বুঝে আমার শাসনটাকে প্রাধান্য দিল। আজকে আমাকে একা করে চলে গেল। আজকে যে আমি মেরুদণ্ডহীন হয়ে গেলাম। ফাহাদের মা, আমি কি তবে সত্যি বাবা হিসেবে ব্যর্থ? সত্যি কি আমি একজন যোগ্য বাবা হয়ে উঠতে পারিনি? চুপ কর বাবা, আমি আর নিতে পারছি না। আর কতবার চোখে আঙ্গুল দিয়ে দেখাবি আমার ভুলগুলো? আর কতবার অপরাধ বোধে পুরাবি আমাকে? আমি তখন হয়তো কোনো অন্যায় করিনি, কিন্তু পরবর্তীতে যা করেছি সেটা তো অন্যায় করেছি। আমাকে এক্ষুনি আমার বাবার কাছে যেতে হবে। আমার বাবার পা ধরে হলেও আমাকে ক্ষমা নিতে হবে, না হলে আমি মরেও শান্তি পাবো না। আমাকে নিয়ে চল বোন আমার। ফাহাদ এবং তানিশা সকালে খুব তাড়াতাড়ি তৈরি হলো। সূর্যের আলো জানালা দিয়ে হালকা করে ঘরে পড়েছে, যেন প্রকৃতিও আজ তাদের জীবনের নতুন সূচনা দেখতে চায়। ফাহাদ গাড়ির চাবিটা হাতে নিয়ে তানিশার দিকে তাকিয়ে হালকা হাসলো। সেই হাসিটা ছিল এক অজানা ভয় আর আবেগে ভরা। আমাকে নিয়ে চল বোন আমার, চল বোন। আজ অনেক কিছু বলা আর শোনা বাকি আছে। আজ আমি এমন একটি কাজ করতে যাচ্ছি যেটার জন্য আমার বুকের ভিতরে এতদিন ধরে এক অজানা আগুন জ্বলছিল। আজ আমি আমার জীবনের সবচেয়ে বড় দায়টা শেষ করব। আমি জানি না বাবা মা আমাকে কিভাবে নেবে, কিন্তু আমি আর পালিয়ে থাকতে পারবো না তানিশা। আমি আজ আমার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়টা মুখোমুখি হতে যাচ্ছি। তারা দুজন গাড়িতে উঠল। তানিশা চুপচাপ, কিন্তু তার চোখের ভিতরে এক অদ্ভুত শান্তি। মনে হচ্ছে সে জানে আজ তার ভাইটা তার পরিবারকে ফিরে পাবে। সারাটা পথ জুড়ে নিস্তব্ধতা, শুধু ইঞ্জিনের গুঞ্জন আর মাঝে মাঝে ফাহাদের নিঃশ্বাসের ভারী শব্দ। রাস্তার পাশে গাছের সারি সারি, মাঝে মাঝে এক আধটা পাখির ডাক, সব কিছু যেন আজ এক নতুন কিছুর ইঙ্গিত দিচ্ছে।
হাসপাতালের সামনে গাড়ি থামতেই ফাহাদের বুকটা যেন কেঁপে উঠল। গাড়িটা দরজা খোলার আগেই তার হাত কাঁপছে। চোখের সামনে হাসপাতালের সেই ধূসর দেয়ালগুলো যেন তার অতীতের ব্যথাগুলোকেও দাঁড় করিয়ে রেখেছে। চল ভাইয়া, আর দেরি করো না। বাবা তোকে দেখলেই সব ভুলে যাবে। ওনার চোখে এখন শুধু সন্তানের অভাবই আছে, কোনো রাগ নেই। আমি জানি ভাইয়া, বাবা তোর জন্য কত কষ্ট পেয়েছে, কত রাত না ঘুমিয়ে কাটিয়েছে। মা প্রতিদিন তোর ছবিটার দিকে তাকিয়ে নামাজ পড়েছে, দোয়া করেছে আল্লাহ যেন একদিন তোকে ফিরিয়ে দেয়। ফাহাদ কিছু না বলে শুধু মাথা নাড়ালো। ধীরে ধীরে হাসপাতালের করিডর দিয়ে হাঁটতে লাগলো সে। প্রতিটা পদক্ষেপ যেন এক একটা বছরের ওজন নিয়ে চলেছে। চারপাশে সাদা পোশাকের নার্স, ডাক্তারদের দ্রুত পদক্ষেপ সবই যেন ম্লান হয়ে গেল তার চোখের সামনে। কেবিনের দরজার সামনে এসে দাঁড়াতেই ভেতর থেকে মায়ের গলা শোনা গেল, ক্লান্ত, দুর্বল, কিন্তু ভালোবাসায় পরিপূর্ণ। তানিশা হালকা করে দরজাটা ঠেলে খুলল। ফাহাদের চোখে দৃশ্যটা ধরা পড়ল। বাবা শহীদুল ইসলাম বিছানায় আধা শোয়া, মুখে যন্ত্রণা, চোখে দুর্বলতা। পাশে বসে মা সালমা বেগম মাথায় ওড়না টেনে মৃদু কণ্ঠে কোরআনের দোয়া পড়ছেন। তানিশা চুপচাপ ঢুকে মায়ের কাঁধে হাত রাখল। তুমি এসেছো মা, কেমন আছো? ভাইয়া ফোন করেছিলি তো? কবে ফিরবে বলেছিল? মা, ভাইয়া এসেছে, মা ভাইয়া এসেছে। এই শব্দটা শোনার সাথে সাথেই সালমা বেগমের দোয়া পড়া থেমে গেল। তিনি ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকালেন দরজার দিকে। সেখানে দাঁড়িয়ে আছে ফাহাদ, চোখে জল, বুকটা ধড়ফড় করছে। মুহূর্তের জন্য যেন সময় থেমে গেল। মা, আমি ফিরে এসেছি মা, অনেক বছর পরে। আমি তোমাদের ছেড়ে চলে গিয়েছিলাম, কিন্তু জানো মা, একদিনও শান্তি পাইনি। আমি প্রতিদিন তোমাদের মুখ চোখে দেখেছি, প্রতিদিন ভেবেছি একদিন ফিরে যাব, কিন্তু সাহস পাইনি মা, সাহস পাইনি। আজ আমি সব ভয় ভেঙে ফিরে এসেছি তোমার দোয়া নিয়ে। ফাহাদ ছুটে গিয়ে মায়ের পা জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। সালমা বেগম আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি ছেলের মাথায় হাত বুলিয়ে দিতেই দিতেই কাঁদতে কাঁদতে বললেন, বাবা, তোকে ছাড়া এই ঘরটা কত নিঃসঙ্গ হয়ে গেছিল জানিস? আমি প্রতিদিন আল্লাহর কাছে শুধু একটা দোয়াই চাইতাম, আমার ছেলেটাকে যেন একবার চোখের দেখা দেখি, তার মুখটা যেন একবার ছুঁতে পারি। আমি জানতাম আল্লাহ একদিন আমার সেই দোয়া কবুল করবেন, কিন্তু জানতাম না এতদিন পরে। আজ তুই ফিরে এসেছিস, আমি আজ আবার বেঁচে উঠলাম বাবা। আজ আমার বুকের ভেতরটা আবার ভরে গেল। ফাহাদ মাথা নিচু করে কান্নায় কাঁপছে। সেই মুহূর্তে বিছানায় থাকা বাবা শহীদুল ইসলাম ধীরে ধীরে চোখ খুললেন। চোখে দুর্বলতা থাকলেও মুখে শান্তির এক আলো ছড়িয়ে পড়ল। তুই এসেছিস বাবা, আমি জানতাম একদিন তুই ফিরবি। আমি রাগ করেছিলাম, কিন্তু তোকে ঘৃণা করিনি কখনো। তোকে না পেয়ে আমি প্রতিদিন নিজের সাথেই যুদ্ধ করেছি। আজ সেই যুদ্ধ শেষ হলো বাবা। তুই আমার বুকের টুকরো, তুই ফিরে এসেছিস, এইটুকুই আমার শান্তি। ফাহাদ তাড়াতাড়ি বাবার হাতটা নিজের হাতে তুলে নিল। সেই হাতে প্রতিটা রেখার ভেতর যেন মিশে আছে বছরের পর বছর জমে থাকা মমতা আর অভিমান। বাবা, আমি তোমাদের কষ্টের কারণ হয়েছি। আমি হয়তো তখন কিছু করিনি, কিন্তু আমার চুপ করে থাকা, আমার না থাকা, এগুলি সবচেয়ে বড় অন্যায় ছিল। আমি যদি সেদিন ফিরে থাকতাম তাহলে হয়তো আজ এই কষ্টটা পেতে হতো না। কিন্তু বাবা, আমি এখন প্রতিজ্ঞা করছি, আমি তোমাদের আর কোনোদিনও কষ্ট দেব না, তোমাদের চোখে আর কখনো পানি আনবো না। আমি তোমাদের গর্ব ফিরিয়ে আনবো বাবা। আমি তোমাদের নাম, তোমাদের সম্মান আবার মানুষের মুখে ফিরিয়ে আনবো। আর যারা তোমাদের এই কষ্ট দিয়েছে তাদের আমি এক এক করে তাদের প্রাপ্য শাস্তি দেব। তানিশা পাশে দাঁড়িয়ে ভাই, মা আর বাবার দৃশ্যটা দেখছে। সেই দৃশ্যটা যেন জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। সে এগিয়ে এসে তিনজনকে একসাথে জড়িয়ে ধরল। ভাইয়া, আজ আমাদের ঘরটা আবারও পূর্ণ হলো। আমি জানতাম একদিন তুই ফিরবি। মা বাবা তোকে ছাড়া কখনো শান্তি পাইনি। আমি প্রতিদিন প্রার্থনা করেছি আল্লাহ যেন একদিন আমাদের চারজনকে আবার একসাথে করে দেয়। আজ সেই দিন এসেছে ভাইয়া। আজ আমরা আবার আগের মতো হয়ে গেছি। আজ আমার সংসার আবার পরিপূর্ণ হলো, আমার ঘর আবার আলোয় ভরে গেল। আল্লাহর অশেষ রহমত যে আজ আমি আমার পরিবারকে আবার একসাথে দেখলাম। এখন আমার আর কোনো চাওয়া নেই। হাসপাতালে সেই কেবিনে ভরে উঠল অশ্রু আর ভালোবাসায়। একদিকে শহীদুল ইসলামের আশীর্বাদ,
অন্যদিকে সালমা বেগমের চোখের পানি যেন সব অভিমান, কষ্ট আর দূরত্ব গলে গিয়ে নতুন এক সূর্যোদয় দেখা দিল তাদের জীবনে। বহুদিন পর ফাহাদ, তানিশা, শহীদুল ইসলাম এবং সালমা বেগম এই চারজন পরিবারটা আবারও একসাথে হলো। যেখানে কান্না ছিল, কিন্তু সেই কান্নার মধ্যেও শান্তি ছিল, ছিল মিলনের প্রশান্তি, আর ছিল হারানো ভালোবাসার পুনর্জন্ম। ফাহাদ আমেরিকার টপ বিজনেসম্যান, যিনি বহু বছর ধরে বিশ্বের বড় বড় শহরে তার কোম্পানি ও ব্যাংকিং এম্পোরিয়াম পরিচালনা করেছেন। ধন, ক্ষমতা, আন্তর্জাতিক ব্যবসায়িক প্রভাব থাকলেও তার হৃদয় কখনোই তার পরিবার ও মাতৃভূমির ভালোবাসা ভুলতে পারেনি। আজ সে ফিরে এসেছে সন্তান, ভাই, ছেলে এবং ন্যায় বিচারী হিসেবে। তানিশা, আজ আমরা সব পুরনো কষ্ট আর ভুলের মুখোমুখি হব। আমি জানি অনেকদিন আমি ছিলাম না, কিন্তু আজ থেকে আর কোনো কষ্ট থাকবে না। আমি প্রতিজ্ঞা করছি আমাদের শান্তি ফিরিয়ে আনব, আর যারা আমাদের ক্ষতি করেছে তাদের সঠিক বিচার নেব, আইনের প্রতি এবং প্রমাণের সঙ্গে। ভাইয়া, আমি সবসময় তোর পাশে আছি। তুই যা করবি আমি তোর সাথেই আছি। আমরা একসাথেই সব সামলাব। বাবা, মা, আমি জানি অনেক কষ্ট আপনাদের সহ্য করতে হয়েছে। আজ আমি নিজের হাতে সেই ক্ষত পুনরায় ভরিয়ে দিতে চাই। আমি অনেকদিন লজ্জার অক্ষমতার অনুভূতি নিয়েছিলাম, কিন্তু আর নয়। আমাকে ক্ষমা করুন। আমি চাই আপনার চোখে হাসি ফিরুক। ফাহাদ, তুমি বাড়ি ফিরে এসেছো, এটাই বড় কথা। আমরা রাগ করেছি, কঠোর হয়েছি, কিন্তু কখনো ঘৃণা করিনি। আজ তুমি এসে যা বলছো তা শুনে আমরা শান্তি পেলাম। আমার ছেলে, তুই ফিরে এসেছিস, এটাই আমার চাওয়া। আমি আল্লাহর কাছে প্রতিদিন দোয়া করেছি, তোর জন্য শান্তি চাইছি। আজ তুই ফিরে এলে মা আর কি চাইবে? আমার জীবনের সকল শান্তি আমি পেয়ে গেছি, কারণ আজকে আমি তোকে ফিরে পেয়েছি। বাবা, মা, আমি শুধু ক্ষমা চাইছি না, আমি চাই আমাদের সম্মান ফিরুক। যাদের কারণে আমরা কষ্ট পেয়েছি তাদেরকে আইনের আওতায় বিচার করব, কিন্তু আমরা ধৈর্য ধরে যুক্তি দিয়ে এবং প্রমাণ দেখিয়ে এগোবো। আমি চাই আপনারা নির্ভয়ে হাসুন। ভাইয়া, ছোটবেলা থেকেই আমি শিখেছি তুই সবসময় পরিবারের জন্য লড়েছিস। আজ দেখছি তুই ফিরে এসেছো। আমরা একসাথেই থাকবো, আর কোনো কষ্ট আমাদের কাছাকাছি আসতে পারবে না। আজ থেকে আমাদের জীবন নতুন, আর কোনো কষ্ট থাকবে না। আমি প্রতিজ্ঞা করছি, আমাদের পরিবার, আমাদের সুখ, আমাদের শান্তি সবই আমাদের, কেউ তা নষ্ট করতে পারবে না। আমার কোম্পানি, ব্যাংক এবং আন্তর্জাতিক যোগাযোগ আমাকে শক্তি দিয়েছে, কিন্তু আজ আমার প্রয়োজন শুধু পরিবারের জন্য লড়াই করা। যারা আমাদের কষ্ট দিয়েছে তাদেরকে প্রমাণের সঙ্গে তাদের অপরাধ দেখাবো। প্রথমে আমি আমার আন্তর্জাতিক ব্যবসার সমস্ত নথি, পুরনো রিপোর্ট এবং আমাদের বিরুদ্ধে মিথ্যাচারানো তথ্য এক করে বের করব। তারপর ধাপে ধাপে আদালত, মিডিয়া এবং জনগণের সামনে সত্য তুলে ধরব। দেখ বাবা, আমি একবার ওদের ষড়যন্ত্রের জন্য এতগুলো বছর তোকে ছাড়া থেকেছি, তোকে হারিয়েছি। আমি আর তোকে হারাতে চাই না। তুই সব কিছু ভুলে যা বাবা, আমি সব কিছু ভুলে যাব। আমি আর তোকে হারাতে চাই না বাবা। আমার বুকের মানিককে আমি আর হারাতে চাই না। আমি এতগুলো বছর পরে তোকে আবার ফিরে পেয়েছি, আর হারিয়ে যেতে দেব না। মা, তুমি চিন্তা করো না, তোমার ছেলে আর ভয় পেয়ে পালিয়ে যাবে না। তাদের প্রত্যেকের তাদের পাপের শাস্তি না দেওয়া পর্যন্ত আমি আর কখনো কোথাও যাব না। জানো না মা, আমার নিজের অনেক কষ্ট হয়েছে তোমাদেরকে ছেড়ে থাকতে, কিন্তু আর না। এবার ওদের সকলের পালা। রাকিবের মতো মানুষ যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তাদের খুঁজে বের করব। তাদের প্রত্যেককে আমি তাদের করা অন্যায়ের যোগ্য শাস্তি দেব। আমি চাই প্রমাণ হোক যে তারা আমাদের কষ্ট দিয়েছে, তা বিশ্ব জানুক। আমরা ধাপে ধাপে এগোবো, প্রমাণ জড়ো করে, সত্য দেখিয়ে। আমি শুধু পরিবারের জন্য লড়বো, ভালোবাসা এবং ন্যায়ের শক্তি দিয়ে। হাসপাতালের ঘরে পরিবার আবারও একত্রিত হলো। ফাহাদ তার ব্যবসায়িক দক্ষতা, ক্ষমতা এবং আন্তর্জাতিক প্রভাব ব্যবহার করে ধীরে ধীরে পরিকল্পনায় সাজাবে, কিন্তু সবচেয়ে বড় লক্ষ্য হলো পরিবারের শান্তি, সম্মান এবং পূর্ণ মিলন। ফাহাদ পরিবারের সঙ্গে আবেগঘন কিছু সময় কাটাচ্ছিল। হঠাৎ ফোন বেজে উঠল। ফাহাদ পকেট থেকে ফোনটা বের করে দেখলেন নিলয়ের নাম স্ক্রিনে। তিনি ফোন রিসিভ করলেন। জি স্যার, আমি আপনার নির্দেশ মতো সবটাই করে দিয়েছি।
প্রথমত, খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের টপ ম্যানেজমেন্টকে আমি কয়দিন ধরেই টার্গেট করে রেখেছি। আজ সকালে তাদের প্রধান নির্বাহীকেও আমি সরাসরি কল করে বিষয়টা কনফার্ম করিয়েছি। তারা রাজি হয়েছে আগামীকাল মিটিংয়ের জন্য। আমি মিডিয়া হ্যান্ডেলের সঙ্গে আগে থেকেই কথা বলেছি যাতে প্রেস কভারেজ কেমন হবে তা নিয়ন্ত্রণ করা যায়। আর আইনজীবীদের সবাইকে নোটিফাই করে রাখা হয়েছে যাতে কেউ অস্বাভাবিক দোষ শুরু করে আমরা আইনের উঠে দ্রুত ব্যবস্থা নিতে পারি। তাছাড়া আপনার আন্তর্জাতিক অংশীদারদেরও আমি আগে ভাগেই জানিয়েছি, তারা প্রয়োজন হলে লিকুইডিটি সাপোর্ট দিতে প্রস্তুত থাকবে। সব মিলিয়ে যা লাগবে সেই ব্যাকিং আমরা পেয়েছি। কেবল আপনাকে কালকের মিটিংয়ে উপস্থিত থেকে সিদ্ধান্ত নিতে হবে, বাকিটা আমরা ম্যানেজ করব। ভালো খবর নিলয়, তুমি যেভাবে কাজ করেছো ঠিক তাই আমি চেয়েছি। শান্তভাবে করেছো যেন কেউ সন্দেহ করতে না পারে। কালকের মিটিংটা আমাদের সুযোগ দেবে। আমি চাই সেখানে আমরা এমনভাবে উপস্থিত থাকবো যে খায়রুলদের বা খান গ্রুপের লোকজন প্রথমে বুঝবে না আমরা কাকে কতটা টার্গেট করেছি। কিন্তু মনে রাখো, এটা প্রতিশোধ বা ক্ষতি করার মুহূর্ত নয়, এটা পরিকল্পিত বাস্তবায়ন। আমরা আমাদের ব্যবসায়িক বিশ্বাসের ছেদ ঘটাবো, তাদের শেয়ার হোল্ডারদের মধ্যে সন্দেহ সৃষ্টি করব, তাদের আইনের দুর্বলতার সামনে নিয়ে আসবো এবং মিডিয়ার সত্যিগুলো ধীরে ধীরে তুলে ধরবো যাতে জনগণ দেখে কিভাবে তারা আমাদের ক্ষতি করেছে। আমি চাই কোনো পদক্ষেপই হঠাৎ করে নেওয়া হবে না, প্রথমে তথ্য তারপর প্রভাব। ফোন রাখা মাত্রই ফাহাদের মুখে এক অদ্ভুত মৃদু হাসি ফুটে উঠল, মিশ্র প্রতিশ্রুতি আর দুঃখ। তিনি উঠে এসে ধীরে ধীরে বাবা মা ও তানিশার দিকে তাকিয়ে দাঁড়ালেন। বাবা, মা, তানিশা, আমি কিছু কিছু বলবো। আজকের খবরটা তোমাদের বোঝাতে চাই যে আমি কোনো হিংসাত্মক বা অজ্ঞান প্রতিশোধ নিতে আসিনি। আমি আইনের পথে প্রমাণ আর যুক্তি নিয়ে এসেছি। কিন্তু আমি আর চাই না তোমরা কষ্ট দেখো। আমি পড়তে পড়তে লড়তে লড়তে এই শক্তি জুটিয়েছি। আমার ব্যবসা ও আমার সম্পর্ক সবকিছু যুগে নিয়ে এসেছি যাতে একদিন যখন প্রয়োজন আক্রমণ করব সেটা করো পরিকল্পিতভাবে। কালকের মিটিংটা হবে প্রথম ধাপ। ওরা ভাববে এটা কেবল ব্যবসায়িক চুক্তি, কিন্তু সেখানে আমরা তাদের দুর্বলতা দেখাবো, শেয়ার হোল্ডারদের কাছে তথ্য পৌঁছে দেব এবং মিডিয়া কভারেজ এমনভাবে সাজিয়ে দেব যে সত্য আস্তে আস্তে বাইরে বেরিয়ে আসবে। আমি তোমাদের নিজ হাতে শান্তি ফিরিয়ে দেব, কিন্তু আমি এটা করতে চাই ন্যায়ভঙ্গী না হয়ে। আমি চাই মানুষ দেখা পাবে আমাদের পাশে নয়, সত্যের পাশে। ফাহাদ, তুই যা করলি বা করবি, আমি শুধু চাই তুই সাবধানে থাকবি। তোর মা হিসেবে আমার ভয় তো থাকবেই, তোর নিরাপত্তা নিয়ে চিন্তা তো হবেই। তবু আমি জানি তুই এত বছর তোর গতি, তোর জীবন সব কিছু ছেড়ে ভেবেছিস শুধু আমাদের জন্য। তুই যা বলেছিস যদি সেটা সত্যি পথে হয়, আমরা তোর পাশে আছি। কিন্তু মনে রেখো, প্রতিশোধকে ন্যায়ভঙ্গী করতে দেবে না। তুই সব সময় স্মরণ রাখিস, ভালোর পথে থাকিস। বাবা হিসেবে আমি বলছি, আমরা তোর পাশে আছি। তুই বড় হয়ে গেছিস, আমেরিকা এত বড় ব্যবসা করেছিস, তোর সম্মান আছে, কিন্তু সম্মানের সঙ্গে তুমি ন্যায় রাখবি এটুকু আমি চাই। আমি তোর সাহস দেখে গর্বিত, তবু আমার কণ্ঠে একটা জোর আছে, সতর্ক থাকতে হবে, ধৈর্য ধরে বুদ্ধি দিয়ে এগোতে হবে। ভাইয়া, আমি ছোটবেলা থেকেই তোকে দেখছি, তুই সব ঝামেলা নিজের কাঁধেই নিয়েছিস। আজ তোকে বাইরে থেকে দেখে আমি বুঝেছি তুই কঠিন হয়েও নরম মনের মানুষ। আমি চাই তুই নিজের উপরে দোষ চাপাবি না, কিন্তু যদি শত্রুদের সামনে সত্যটা দাঁড় করাতে হবে আমি তোকে সাহায্য করব। আমরা একসাথে এই পরিস্থিতি সামলাবো। তুই চাইলে আমি লোকবল, তথ্য খোঁজা, সাক্ষী সংগ্রহ সব কিছু করব। সব কিছু হয়ে গেলেই সাহায্য করব। এরপর তারা ধীরে ধীরে বাড়ি ফিরল। বাড়ি পৌঁছে ফাহাদ অফিস কক্ষে ঢুকেই ল্যাপটপ খুলে নিলয়কে আবারও কল দিলেন। নিলয় নতুন কিছু ডকুমেন্ট, আগাম মিটিং এজেন্ডা ও মিডিয়া ব্রিফ পাঠালো। ফাহাদ মনোযোগ দিয়ে দেখলেন পুরনো চুক্তিপত্র, ব্যাংক ট্রানজ্যাকশন, ইমেইল সংযুক্তি এবং খান গ্রুপের কিছু আর্থিক নথি। এগুলো ভালো করে দেখবে নিলয়। আমি এখন চাই শুরুটা মিশ্রণ হোক। কালকে মিটিংয়ে আমরা এমন তথ্য উপস্থাপন করব যে ওরা প্রথমে প্রতিক্রিয়া জানাবে না, কিন্তু হঠাৎ করে তাদের ভেতরে ধ্বংস শুরু হবে। তোমরা মিডিয়া টিমের সঙ্গে কথা বলবে, নিয়ন্ত্রিতভাবে কিছু তথ্য ফুটিয়ে তুলবে, আইনি টিমকে তাদের দুর্বল দিক দেখাবে। আন্তর্জাতিক পার্টনাররা যদি অর্থ দিয়ে ওদের ব্যবসায় প্রভাব ফেলে
তাহলে শেয়ার হোল্ডারদের রাস্তা নষ্ট হবে। তখনই আমরা আইনি কেস তুলি এবং মিডিয়ার মাধ্যমে সত্যটা সবার সামনে আনবো। এটা প্রতিশোধ নয়, এটা ন্যায়। সেই রাতটা কাটলো পরিকল্পনা করে। মায়ের হাতে চাদর বেঁধে পরিবারের 4 জন কাছাকাছি বসে গল্প করছিল। কিভাবে চলবে, কিভাবে নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং কিভাবে প্রমাণ জোগাড় করা হবে। ফাহাদ জানতেন এটা লম্বা লড়াই হবে, সরঞ্জাম, সময় এবং ধৈর্য লাগবে। কিন্তু তিনি রাতে ল্যাপটপটা বন্ধ করে বেশিক্ষণ ঘুমাতে পারলেন না। মনে মনে ভাবছিলেন কিভাবে প্রতিটি ধাপ নির্দিষ্ট করে এগোবেন। আগামীকাল হবে প্রথম অধ্যায়। আমি শক্ত হাতে কিন্তু ন্যায়ের পথে এগোবো। আমার কাজ হবে প্রমাণ জোগাড় করা, সাক্ষী খোঁজা, মিডিয়া ও আইনের সমর্থন করা। আমি চাচ্ছি কেউ আর কোথাও আমাদের মতো কষ্ট পেতে না। আমরা ধীরে ধীরে সত্য বের করব। তখন যারা আমাদের ন্যায় ছিনিয়েছে তারা নিজেরাই প্রথম দেখতে পাবে। ভোরবেলা আলো নামতে ফাহাদ কাজে নেমে পড়ল। আইনজীবীদের সাথে মিটিং, মিডিয়াতে যোগাযোগ আর আন্তর্জাতিক অংশীদারদের কাছে নোটিফিকেশন পাঠানো। পরিবারের সবাই একসঙ্গে ছিল, নরম আবেগ, শক্ত ইচ্ছা ও একাগ্রতার সঙ্গে। তারা জানালো এখন থেকে পথ কঠিন কিন্তু সঠিক। ওই রাতে পরিবারটা ঘুমোয়, তাদের মুখে অদ্ভুত এক শান্তি। ফাহাদ জানেন কাল থেকে শুরু হবে লড়াই, কিন্তু যে শান্তি আজ এসেছে সেই রকম কোনো কিছু আর ফিরে পাবে না যতক্ষণ না ন্যায় প্রতিষ্ঠা হয়। তারা সবাই একসাথে বলল, এবার আমরা সঠিকভাবে ফেরত আছি। পরের দিন সকালে সূর্য তখন ধীরে ধীরে উঠছিল, আর কন্দের সামনে ধীরে ধীরে একের পর এক বড় বড় গাড়ি এসে দাঁড়াচ্ছিল। ফাহাদ নিজে ভেতরে বসেছিল। হঠাৎ কয়েকজন সিকিউরিটি গার্ড বাইরে এসে গাড়িগুলো লক্ষ্য করলো। তারা তৎক্ষণাৎ ফাহাদের নির্দেশ অনুযায়ী গেট খুলে দেয়। অতিথিরা গেট দিয়ে ভেতরে প্রবেশ করলো, আর গার্ডরা তাদের সাদরে স্বাগত জানালো। ফাহাদ নিজে গেট দিয়ে ভেতরে প্রবেশ করলেন। ধীরে ধীরে তিনি কক্ষে পৌঁছালেন। কক্ষে ইতিমধ্যেই কন্দ গ্রুপের বোর্ড মেম্বাররা উপস্থিত, মিটিংয়ের জন্য প্রস্তুত। ফাহাদ কক্ষের দরজায় দাঁড়ালেই সবাই উঠে দাঁড়ালো এবং তার দিকে তাকিয়ে খুশি ও বিস্ময়ের মিশ্রণ অনুভব করলো। ফাহাদ কক্ষের মাঝখানে এসে দাঁড়ালেন। তিনি গভীরভাবে শ্বাস নিয়ে বললেন, আমরা সবাই জানি বাংলাদেশে অসংখ্য কোম্পানি আছে যারা আমাদের কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হতে চায়, কিন্তু আমি তাদের মধ্য থেকে বেছে নিয়েছি আপনাদের। এটা সহজ কোনো কাজ নয়। আমি আপনাদের মধ্যে এমন কিছু দেখেছি যা অন্য কোনো কোম্পানিতে খুঁজে পাইনি। আমি শুধু ব্যবসার সুবিধার জন্য নয়, বরং আপনারা যেভাবে কাজ করেন সেই দায়বদ্ধতা, দক্ষতা এবং সততার কারণে আপনাদেরকে বেছে নিয়েছি। তাহলে যদি আপনি সত্যি আমার সঙ্গে চুক্তিবদ্ধ হতে চান, আমার একটি শর্ত আছে। আপনার কোম্পানির প্রোডাক্টগুলোর উপর আমি নিজেই ঝুঁকি নিয়ে বিনিয়োগ করতে চাই। আমি বিদেশের বাজারে আপনার প্রোডাক্ট পৌঁছে দেব, কিন্তু এর জন্য আপনার কোম্পানির 51% শেয়ার হোল্ডার আমার নামে করতে হবে। যদি এই শর্ত পূরণ না হয়, আমি এখানে সময় নষ্ট করতে চাই না। আমি মনে করি আমাদের সময় মূল্যবান। ফাহাদ এমন দৃঢ়ভাবে বললেন যে কক্ষে কেউই তার বক্তব্যের মাঝখানে প্রবেশ করতে পারল না। সবাই মুচকি হাসছিল, কিন্তু ভেতরে উত্তেজনা স্পষ্ট। ঠিক সেই মুহূর্তে রাকিব সংক্ষেপে বলল, মিস্টার এফএস, আপনি আমাদের কথা শুনলেন না? আমাদেরকেও বলার সুযোগ দিন। আমরা চাইলে আমাদের কোম্পানির নাম আপনার কোম্পানির সঙ্গে যুক্ত করতে পারি। আমরা জানি আপনার শর্ত কঠোর, কিন্তু আমাদের পক্ষ থেকে বলতে চাই আমরা সেই শর্ত মেনে চলতে রাজি আছি। আমরা বুঝতে পারছি এটা আমাদের জন্য এক অসাধারণ সুযোগ। আমরা চাই আমাদের কোম্পানির ভবিষ্যৎ সঠিক পথে এগিয়ে যাক। আমরা চাই আমাদের প্রোডাক্ট বিদেশের বাজারে পৌঁছাক এবং আমাদের কোম্পানি শক্তিশালী হোক। আর আমরা বিশ্বাস করি আপনার সঙ্গে চুক্তি আমাদের জন্য বড় লাভের পথ খুলে দেবে। রাকিব, তুমি কি ঠিক ভাবছ? তুমি কি বুঝছো এই শর্ত মানলে আমাদের কোম্পানিতে কত বড় পরিবর্তন আসবে? পুরো কোম্পানির নিয়ন্ত্রণের অর্ধেক এখন অন্যের হাতে যাবে। তুমি কি সত্যি এত দ্রুত সিদ্ধান্ত নিতে পারছো? একটু ভেবে দেখো, কখনো কখনো দ্রুত সিদ্ধান্ত নেওয়া বিপদ ডেকে আনে। বাবা, আমি সব বুঝতে পারছি। আপনি হয়তো ভাবছেন আমরা অল্প সময়ের মধ্যে এত বড় সিদ্ধান্ত নিচ্ছি, কিন্তু আপনি হয়তো বুঝতে পারছেন না, যদি মিস্টার এফএস আমাদের সঙ্গে চুক্তি না করেন, আমাদের কোম্পানির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত হবে। এটা আমাদের একমাত্র সুযোগ। আর হ্যাঁ, আমরা চাই কোম্পানিকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়া হোক। এখন আমাদের জন্য সবচেয়ে ভালো সময়টা হলো এই মুহূর্ত। ঠিক আছে রাকিব, আমি বুঝতে পারছি তুমি উত্তেজিত, কিন্তু মনে রেখো,
সব সিদ্ধান্ত এত তাড়াহুড়ো করে নেওয়া উচিত নয়। কখনো কখনো একটু সময় নিয়ে ভাবা বেশি জরুরি। এই ধরনের বড় সিদ্ধান্তে তাড়াহুড়ো বিপদের কারণ হতে পারে। বাবা, দয়া করে আর কোনো আলোচনা নয়। আমাদের জন্য এই মুহূর্তে এটি সর্বোত্তম অফার। হয়তো আর এর চেয়ে ভালো সুযোগ পাওয়া যাবে না। আর মিস্টার এফএস, আমরা কবে চুক্তিপত্রে স্বাক্ষর করতে পারি? আমরা আজই চাই। অবশ্যই মিস্টার খান, যদি আপনি চাইলে আমরা আজই চুক্তিবদ্ধ স্বাক্ষর করতে পারি। তবে আমাদের আগে কিছু লিগ্যাল ফর্মালিটি পূরণ করতে হবে। নিলয়, পেপারসগুলো নিয়ে আসুন। ফাহাদের নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে নিলয় দ্রুত দৌড়ে গিয়ে সমস্ত পেপার টেবিলের ওপর রাখল। রাকিব আনন্দে উদ্বেলিত হয়ে এগুলো সাইন করলেন। তিনি এক মুহূর্ত দ্বিধা করলেন না। পেপার সই করার পরে ফাহাদ রাকিবকে দুটি বড় ব্যাগ ভর্তি টাকা হস্তান্তর করলেন। বাহাদুর আদেশ পাওয়া মাত্র তাদের গাড়ি আবারও রাস্তার ওপর সিরিয়াল হয়ে দাঁড়িয়ে পড়ে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য। এমন সময় ফাহাদ উঠে দাঁড়ায়। ফাহাদ রাকিবদের দিকে রহস্যময় হাসি দিলেন। রাকিব মনে করলেন এই হাসিটা যেন তাকে কোনো দূর অতীতের স্মৃতি মনে করাচ্ছে। সে যতই চেষ্টা করলো না কেন ঠিক মনে করতে পারছিল না ফাহাদকে কোথায় আগে দেখেছে। তবু তার মনের এক অজানা জায়গা বলেছিল সে ফাহাদকে আগে খুব কাছ থেকে দেখেছে। এদিকে ফাহাদও বুঝতে পারছিলেন যে রাকিব তাকে চিনতে পারেনি। যদি চিনতেন তাহলে কখনোই নিজের হাতে এত বড় ঝুঁকি নিয়ে পেপারগুলোতে সাইন করতেন না। ফাহাদ জানতেন এখন পুরো পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে আছে। রাকিব ভাবতেও পারছিল না যে ফাহাদ আবারও ফিরে আসতে পারেন। চুক্তি স্বাক্ষর হওয়ার কয়েকদিন পরে খান গ্রুপের ভিতরে এক অদ্ভুত নীরবতা বিরাজ করছে। আগের মতো হাসি খুশি চরম আত্মবিশ্বাসী পরিবেশ নেই। অফিসের কর্পোরেট কক্ষে সবাই মনে মনে বুঝতে পারছে কিছু একটা ঠিক নেই, কিন্তু কেউ মুখে কিছু বলতে সাহস পাচ্ছে না। সবাই এক ধরনের ভয়, অনিশ্চয়তা আর অদৃশ্য চাপের মধ্যে কাজ করছে। ফাহাদের অফিসে অন্যদিকে প্রতিদিনই জমজমাট অবস্থা। নতুন প্রজেক্ট, নতুন চুক্তি, নতুন পরিকল্পনা, ল্যাপটপ, ফাইল, কলসির পাহাড় আর চা কফি সবই যেন এক সময় চলছে। ফাহাদ শান্ত, কিন্তু প্রতিটি পদক্ষেপে প্রমাণ, হিসাব আর পরিকল্পনার ছাপ। বিষয়টা কেমন যেন অদ্ভুত লাগছে। ফাহাদের সঙ্গে চুক্তির পর থেকে সবকিছু খুব দ্রুত বদলে যাচ্ছে। আমার নিজের অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা ঢুকছে তার হিসাবও আমি পুরোপুরি করতে পারছি না। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো ফাহাদ সবসময় নিজের কাজের ব্যাপারে এতটা গোপন কেন? কেউ কিছু জিজ্ঞেস করলেই হেসে উড়িয়ে দেয়। ওর হাসিটা, ওই রহস্যময় হাসিটা কোথায় যেন আগে দেখেছি, কিন্তু ঠিক মনে করতে পারছি না। রাকিব, আমি শুরু থেকেই বলেছিলাম ফাহাদ নামের ছেলেটাকে আমি বিশ্বাস করি না। চোখে চোখ রেখে কথা বলে না, সব সময় কেমন যেন অন্য চিন্তায় থাকে। মনে হচ্ছে কোনো বড় পরিকল্পনা ওর মাথায় আছে। তুমি তাড়াহুড়ো করে ওর হাতে কোম্পানির অর্ধেকের বেশি শেয়ার তুলে দিলে। এখন সেই সিদ্ধান্তের ফলাফল স্পষ্ট হয়ে আসছে। মনে রাখ, বড় কোম্পানি মানে শুধু মুনাফা নয়, বিপদও আসে সেই সঙ্গে। আমি জানি বাবা, আপনার কথাই সত্যি ছিল, কিন্তু তখন আমাদের হাতে আর কোনো বিকল্প ছিল না। ব্যাংক ঋণ বন্ধ, প্রজেক্ট থেমে গেছে, শ্রমিকদের বেতন দিতে পারছিলাম না। ফাহাদ এসে হাত বাড়ালো, তখন মনে হলো যেন আল্লাহ নিজে পাঠিয়েছে ওকে। কিন্তু এখন বুঝতে পারছি আল্লাহ নয়, হয়তো ওর আগমন ছিল আমাদের জীবনের পরীক্ষা। আমি কি ভেবেছি এটা কতটা বড় বিপদ নিয়ে আসবে? কখনোই ভাবেনি। একদিন বিকেল রাকিব তার অফিসে বসে হিসেবের খাতা দেখছে। হঠাৎ দরজায় টোকা নিলয় প্রবেশ করে। ফাহাদের সবচেয়ে বিশ্বস্ত কর্মী, যে সবসময় ফাহাদের পরিকল্পনার অগ্রভাগে থাকে। স্যার, মিস্টার এফএস আপনাকে দেখা করতে বলেছেন। এখনই যেতে হবে, খুব জরুরি। এটা কোনো সাধারণ দেখা নয়, বরং খুব গুরুত্বপূর্ণ। আপনি শুধু চলুন, বাকি সব আমি ম্যানেজ করি। এই সময় কি এমন জরুরি? আমি কি এখনই যেতে পারবো? ওটাও নিয়ে আপনাকেই বলবেন। আমি শুধু আপনাকে বলছি আপনার উপস্থিতি অত্যাবশ্যক। রাকিব মনে মনে অস্থির বোধ করে। তারপরও গাড়িতে উঠে গাড়ি চলে ফাহাদের প্রাইভেট রিসর্টের দিকে। রিসর্টে পৌঁছে রাকিব লক্ষ্য করে চারপাশে ভারী নিরাপত্তা, গেট কিপার এবং গার্ডদের মুখে কোনো অভিব্যক্তি নেই। ফাহাদ ভেতরে বসে আছে, ল্যাপটপ খোলা, পাশে ফাইলের গাদা। সে তার চোখে রহস্যময় হাসি নিয়ে রাকিবকে দেখে। আহা, মিস্টার রাকিব খান,
আপনি তো দেরি করলেন, আসুন বসুন। অনেকদিন পরে একসাথে বসা হলো, চা খাবেন? চা লাগবে না। আপনি যে এত রাতে আমাকে এখানে ডেকেছেন, নিশ্চয়ই কোনো বড় ব্যাপার আছে। সরাসরি বলুন ফাহাদ, আর সময় নষ্ট করবেন না। আমি চাই পুরো সত্যটা এখনই শুনতে। বড় ব্যাপারই বলা যায়। জানেন, আমি কখনো কোনো কাজ বিনা উদ্দেশ্যে করি না। খান গ্রুপে ইনভেস্ট করা, 51% শেয়ার নেওয়া, এগুলো শুধু ব্যবসায়িক কাজ নয়। এর পেছনে আমার জীবনের একটা বড় কারণ আছে, একটা ক্ষত আছে যা আমি আর বহন করতে চাই না। আমি যা করেছি তা সব পরিকল্পনা অনুযায়ী, আর এবার সেই পরিকল্পনার শেষ ধাপ শুরু হবে। আপনার জীবনের কারণ আমি কিছুই বুঝতে পারছি না। আপনি আসলে কি বলতে চাইছেন? রাকিব, আসলে বিষয়টি শুধু ব্যবসা নয়। আসলে তোমার বোন আরিশাকে আমি প্রথম দিন দেখার পর থেকে ভীষণ পছন্দ করি। সেই দিন থেকে আমার ঘুম উড়ে গেছে, মন শান্ত হয়নি। সবসময় সে আমার চোখের সামনে থাকে। আর এখন আমি চাই তুমি আমাকে আরিশাকে দাও। হ্যাঁ, তোমার বাধ্যকতা সেটা করতে হবে। কি বলছো তুমি? দেখো, তুমি আমার বিজনেস পার্টনার হতে পারো, কিন্তু আমার পরিবারের প্রতি হাত বাড়ালে আমি কখনোই তোমাকে ক্ষমা করব না। তুমি এখনই ভুলে যাও, আমার পরিবারের কেউই, বিশেষ করে আমার বোনের দিকে হাত বাড়াতে পারবে না। তুমি যা ভাবছো তা কখনো ঘটতে দেব না। হাইপার হওয়ার কি আছে রাকিব? কন্ট্রোল, না হলে বিপদ। বিষয়টা খুবই সহজ। যদি তুমি তোমার বোনকে আমাকে না দাও, তাহলে তুমি কেবল নিজের কোম্পানি নয়, পুরো পরিবারের জন্য বিপদ ডেকে আনছো। আমি তোমাদের কোম্পানির 51% শেয়ারের মালিক। আমি চাই তোমার সবকিছু আমি নিতে পারি। আমি চাইলে তোমার সবকিছু আমি নিতে পারি। তুমি নিশ্চয়ই তুমি বুঝতে পারছো আমি তোমার সঙ্গে এবং তোমার সকল কোম্পানির সঙ্গে আমি কি করতে পারি। হারামজাদা, কুত্তার ছেলে, তোমার এত বড় সাহস! আমার পরিবারের দিকে, আমার বোনের দিকে হাত বাড়াও। একদিন তোকে আমি এমনভাবে শাস্তি দেব যে তোর জীবন আর শান্তি হবে না। আজকে তোর খারাপ রূপের সঙ্গে পরিচয় করাই হবে। দেখিস কি রকম কষ্ট দেয় আমার প্রতিশোধ। রাকিব সেই মুহূর্তে ফাহাদের ওপর আক্রমণ করে। ফাহাদ প্রথমে শান্ত থাকলেও দ্রুত পরিস্থিতি বুঝে তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে রাকিবকে আটকে দেয়। রাকিবকে দুবার শক্ত হাতে ধাক্কা মারে, তারপর সিকিউরিটি গার্ডদের সাহায্যে রাকিবকে দাঁড় করায়। বাপরে, যদি বাঁচতে চাও তুমি বোনকে আমার হাতে তুলে দাও। এটা আমি তোমাকে অনুমতি নিচ্ছি না, কারণ তুমি যদি বোনকে আমাকে দাও না, তবে তোমার কোম্পানি, তোমার পুরো পরিবার সব বিপদে পড়বে। তুমি আমাকে এখনও চিনো না, আমি কে। ফাহাদ পা বাড়ায় চলে যাওয়ার জন্য। হঠাৎ কিছু মনে পড়ে, ফিরে আসে। রাকিবের দিকে তাকিয়ে তার ছেলের হাসি দিয়ে বলে, বোনকে যদি নিজের ইচ্ছায় না দাও, তাহলে আমি অন্য উপায় নেব। আর একবার যদি আমি তাকে চিনিয়ে নিই, তখন কোনো বিবাহ নয়, রক্ষিতা তৈরি হবে। বুঝেছিস? মাইন্ডে। ফাহাদ চলে যায়। রাকিব তখন ভেঙে পড়ে, দারুণ দুশ্চিন্তায়। বাড়িতে ফেরার পরও তার মন মরমর করে। আরিশার নিরাপত্তা নিয়ে আতঙ্ক, নিজের ক্ষমতা, সীমাবদ্ধতা সব মিলিয়ে রাকিবকে নিঃশব্দ করেছিল। কয়েকদিন পার হয়ে যায়, রাকিব চুপচাপ থাকে, বাবার কাছে কোনো কিছুই বলছে না। জলিল সাহেব বারবার চেষ্টা করেন জানতে ছেলে কি চিন্তিত। এক রাতে শেষ পর্যন্ত রাকিব স্বীকার করে, তোকে আমি আগেই বলেছিলাম রাকিব, এইসবের মধ্যে নিজেকে জড়াবি না। ওই ছেলের আচরণ থেকে আমি বুঝতে পারিনি ঠিক কী লক্ষ্য নিয়ে এসেছে, কিন্তু এখন সবটা পরিষ্কার। ও আমাদের ধ্বংস করতে এসেছে আর আরিশার দিকে হাত বাড়িয়েছে। আমি বারবার বলেছি সাইন করিস না, কিন্তু তুই শুনলি না। এখন কি করবি? আমার মেয়েটার কি হবে? বাবা, আমাকে মাফ করে দাও। আমি বুঝতে পারিনি। সেদিন আপনার কথা শোনা উচিত ছিল। ক্ষমতার নেশা আমাকে অন্ধ করে দিয়েছিল। এখন আমার হাতে কিছু নেই। আরিশারে রক্ষা করার একমাত্র পথ আমি নিজে খুঁজে বের করব। আমার মেয়ে, আমার বোন, তার জীবন এখন আমার উপর নির্ভর করছে। আমি তাকে বাঁচাবো বাবা, যে কোনো মূল্যে। ভাইয়া! নীরবতার মধ্যে রাকিব জানে একমাত্র সম্ভাবনা হলো ফাহাদের দখল থেকে আরিশাকে বাঁচানো। কিন্তু এই লড়াই হবে কঠিন, বিপজ্জনক এবং পুরো পরিবারকে একসাথে টেনে নিয়ে চলতে হবে। এই যাত্রা এখন শুরু এবং শেষের পরিণাম কেউ জানে না। হঠাৎ করে শুক্রবার সকালে ফাহাদের ফোন ভাইব্রেট হতে থাকে। ফাহাদ পকেটে হাত দিয়ে ফোনটা বের করে দেখে রাকিব কল করেছে। তার চেহারায় প্রথমে সামান্য ইতস্তত প্রকাশ পায়, চোখ কিছুক্ষণ কুঁচকে যায়, কিন্তু সঙ্গে সঙ্গে কপাল কুঁচকে যায়, মৃদু চিন্তার রেখা ফুটে ওঠে। তারপরও তিনি নিজের ঠান্ডা আত্মসংযম ধরে ফোন রিসিভ করেন। হ্যালো মিস্টার জামাইবাবু, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি বেশি কথা বলবো না। আমরা চাইছিলাম আজকে বা জুম্মার নামাজের পর
আপনার এবং আরিশার বিয়ের শুভ কাজটা সম্পন্ন করতে, যদি আপনার কোনো আপত্তি না থাকে। আসলে আমি অনেক ভেবে দেখলাম, আপনি আমাকে প্রস্তাবটা দিয়েছেন সেই প্রেক্ষাপটে এটা মোটেও মন্দ প্রস্তাব নয়, কারণ আপনি ছেলে হিসেবে মোটেও খারাপ নন। সেই ক্ষেত্রে আমার বোন আর আমাদের পরিবারের কোনো আপত্তি নেই এবং আরিশার নিজেরও নেই। আপনি আমাদের সঙ্গে সম্মতি দিলে আমরা চাই আপনার পরিবার নিয়ে আজ বাদ জুম্মা আমাদের বাড়িতে আসুন, তাহলে ব্যাপারটা ভালোভাবে এগোবে। হঠাৎ রাকিবের মুখ থেকে এমন মিষ্টি মিষ্টি কথা শুনে ফাহাদের মনে ভীষণ সন্দেহ জন্মায়। এত সহজে, এত বিনম্রভাবে যে তারা আরিশাকে তার হাতে তুলে দেবে, তা বিশ্বাস করা কষ্টকর। মনে হচ্ছে এরা কোনো নতুন চাল চালতে পারে। এরা সাধারণ মানুষ নয়, এরা সাপের চেয়েও বিষাক্ত। যখন সময় আসে ঠিকঠাক ছবল মারার ক্ষমতা তাদের আছে। তবু ফাহাদ নিজের সন্দেহকে আপাতত চাপিয়ে রাখে। ওকে মিস্টার রাকিব, আমি আমার পরিবার নিয়ে আজ জুম্মার পরে আসছি, আমার উপস্থিতি নিশ্চিত। এরপর ফাহাদ তানিশাকে নিয়ে জুম্মার নামাজ আদায় করে। নামাজ শেষ হওয়ার পর তারা আরিশাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। গাড়ি চলতে থাকে, কিন্তু তানিশা হঠাৎ ফাহাদের দিকে তাকে প্রশ্ন ছুড়ে দেয়। আচ্ছা ভাইয়া, আমরা এখন ঠিক কোথায় যাচ্ছি? তুমি তো কিছুই বললে না। হঠাৎ সকালে বলে আমরা দুপুরে রেডি হয়ে যাব, ঠিক আছে, কিন্তু কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, আমি তো কিছুই জানি না। আমরা খানবাড়িতে যাচ্ছি। আমাদের লক্ষ্য স্পষ্ট, প্রস্তুতি সম্পন্ন এবং সবকিছু পরিকল্পনা অনুযায়ী হবে। কি বলছিস? তুই কি পাগল হয়ে গেছিস? তুই তুমি তুমি খানবাড়িতে যাচ্ছ? মানে যদি তারা একবার তোমার আসল পরিচয় জানতে পারে, তুমি কি ভেবেছো তারা তোমাকে কি করবে? তুমি কি জানো এই রিস্কটা কতটা বড়? আচ্ছা তানিশা, তোর কি মনে হয় না তোর ভাইয়া বড় হয়েছে, বিয়ের বয়স হয়েছে, এখন তার বোনের জীবন, পরিবার সবকিছু হিসেব অনুযায়ী ঠিক করতে হবে? তোর কি ইচ্ছে নেই ভাবির মুখ দেখতে? এই মুহূর্তের জন্য সঠিক সময় আর সুযোগ আমরা হারাতে পারি না। তানিশা হঠাৎ ফাহাদের কথায় স্তব্ধ হয়ে যায়। প্রথমে কিছু বলার সামর্থ্য হারায়। মনে হচ্ছে তার হৃদয় কিছুক্ষণ থেমে গেছে। তারপরও উৎফুল্ল এবং হতাশার মিলিত আবেগ নিয়ে সে ফিসফিস করে বলতেই থাকে, ভাবির মুখ দেখতে কার ইচ্ছে করে না, কিন্তু তোর মতো দামড়া একটা ভাই থাকা সত্ত্বেও আমি এখন পর্যন্ত ভাবি তো দূরে থাক, ভাবি ছোটোবেলার মানে ছোটোখাটো আজটাও দেখিনি। ভাবি তো পাওয়া যায় না, আবার এখন ভাবি দেখতে পাবো কি না তা তো কেউই জানে না। আমি কেমন স্বপ্ন দেখতে পারবো কখনো, ভাবি আসবে কি না? ঠিক আছে তানিশা, তুমি যা বলতে চাও আমি বুঝতে পারছি। আমরা ঠিক করব ধাপে ধাপে। আজকে দিনটি শুধু একটি শুভ সূচনা। দেখিস প্রতিটি পদক্ষেপে আমাদের পরিকল্পনা এবং নিরাপত্তা একসাথে থাকবে। গাড়ি চলতে থাকে। ফাহাদ তানিশার চোখে নির্ভরশীলতা এবং উদ্বেগ দেখে নিজের সিদ্ধান্ত আরও দৃঢ় করে। মনে মনে সে ঠিক করে আজকের এই যাত্রা, এই পরিকল্পনা শুধু আরিশার জন্য নয়, এটি ফাহাদের দীর্ঘ প্রতিশোধের প্রথম ধাপ। ফাহাদের মনে চলছে আগ্রহ, প্রতিশোধ এবং পরিকল্পনার অগ্নি। বিকেলের শেষ আলোটা তখন খান বাড়ির বিশাল ফটকে সোনালি গেটের ওপর পড়ে আছে। বাইরে দাঁড়িয়ে থাকা প্রায় শতাধিক মানুষ বিস্ময়ে তাকিয়ে আছে সারি সারি কালো রঙের রয়্যাল গাড়িগুলোর দিকে। সবার মুখে একটাই গুঞ্জন, দেখো না জলিল খানের মেয়ের ভাগ্যটা কেমন, কি রাজকীয় বিয়ে হচ্ছে। গাড়ি থামার সঙ্গে সঙ্গে পুরো পরিবেশে কেমন যেন এক অদ্ভুত উত্তেজনা ছড়িয়ে পড়ল। দরজা খুলে নামলো ফাহাদ, তার পাশে বোন তানিশা। দুজনেই রাজকীয় পোশাকে, তবু চোখে মুখে এক ধরনের চিন্তার ছাপ স্পষ্ট। ভাইয়া, তুই কখনো ভাবতে পেরেছিস এই জায়গাটা আসলে কেমন? আমি তো অবাক হয়ে গেছি। চারপাশে এত আলো, এত মানুষ, কোনো যেন রাজপ্রাসাদের ভিতরে ঢুকে পড়েছি। এবারে প্রতিটা দেয়ালে বিলাসিতার গন্ধ, অথচ তুই মুখ ভার করে হাঁটছিস। আজ তো তোর জীবনের সবচেয়ে বড় দিন, তোর মুখে এত হাসি ফুটে ওঠা উচিত। হাসি? হ্যাঁ, আজ আমার হাসার কথা, কিন্তু আমি যখন জানি এবারে হাসির পেছনে কত কান্না, কত অভিশাপ লুকিয়ে আছে, তখন সেই হাসিটা গলায় আটকে যায়। তানিশা, এবারের মানুষগুলোকে বাইরে থেকে যেমন দেখিস, ভিতরে তারা তেমন নয়। তাদের সাজানো মুখের আড়ালে লুকিয়ে আছে অহংকার, মিথ্যা আর নিষ্ঠুরতা। ভাইয়া, আমি বুঝতে পারছি না তুই এমন কথা বলছিস কেন। এই বাড়িতে তো আজ তোর বিয়ে হতে যাচ্ছে, আর তুই এমন করে বলছিস যেন কোনো যুদ্ধক্ষেত্রে যাচ্ছিস। আমি তো ভেবেছিলাম তুই অবশেষে সুখের মুখটা দেখবি। সুখের মুখ আমি অনেক আগে হারিয়ে ফেলেছি তানিশা। আজ আমি যা করতে যাচ্ছি সেটা সুখের নয়, নিয়ার কাজ।
আজ আমি এই বাড়িতে পা রাখছি এক উদ্দেশ্যে, আমাদের পরিবারকে যেভাবে অপমান করা হয়েছিল তার হিসাব মেলানোর জন্য। আজ আমি আমার বাবার অসম্মান, আমার মায়ের চোখের জল আর আমাদের ভাঙা ঘরের প্রতিটি কান্নার প্রতিদান দিতে যাচ্ছি। তুই কি বলছিস ভাইয়া? তুই প্রতিশোধ নিতে যাচ্ছিস? বিয়ের মতো পবিত্র একটা সম্পর্ককে তুই প্রতিশোধের হাতিয়ার বানাচ্ছিস? এটা কি তুই ঠিক করছিস? তুই যেভাবেই ভাবছিস সেভাবে না তানিশা। আমি কারো জীবন ধ্বংস করতে যাচ্ছি না, আমি শুধু ওদের মিথ্যা অহংকারটা ভাঙতে চাই। আমি চাই ওরা যেভাবে আমাদের চোখের জল দেখেছিল সেভাবে একদিন তাদের চোখেও অনুশোচনার অস্ত্র দেখি। ভাইয়া, তুই জানিস এই প্রতিশোধ তোর নিজের জীবনের বিষিয়ে দিবে। তুই যদি এই বাড়ির কাউকে ভালোবেসে ফেলিস তখন কি করবি? ভালোবাসা প্রতিশোধের চেয়ে অনেক বেশি শক্তিশালী, এটা ভুলে যাস না। আমি ভালোবাসায় বিশ্বাস করি না তানিশা। ভালোবাসা শুধু মানুষের দুর্বলতা বাড়ায়। আমি দুর্বল হতে আসিনি, আমি এসেছি শক্ত হতে। তানিশা কিছু বলতেই যাচ্ছিল, এমন সময় ওপরে সিঁড়ি দিয়ে ধীরে ধীরে নামলো এক মেয়ে, আরিশা খান। সোনালি লেহেঙ্গা, হালকা গয়না, গলায় মুক্তোর মালা আর চোখে এক অদ্ভুত মায়া, যেন পুরো ঘরটা তার উপস্থিতিতেই আলোকিত হয়ে উঠেছে। চারিদিকের মানুষ তাকিয়ে রইল নিঃশব্দে। ভাইয়া, ওই যে মেয়েটা নামছে, ওইটা না তোর হবু স্ত্রী? আল্লাহ, ওকে থেকে তো মনে হচ্ছে স্বপ্নের রাজকন্যা নেমে আসছে। তুই সত্যি একেবারে সেরার সেরা পছন্দ করেছিস। তুই যেভাবে দেখেছিস আমি সেভাবে দেখি না তানিশা। আমি রাজকন্যার সৌন্দর্য দেখতে আসিনি, আমি এসেছি রাজ্যের অন্যায়ের বিচার করতে। ভাইয়া, তুই এমনভাবে কথা বলছিস যেন এই মেয়েটা তোর শত্রু, কিন্তু ও তোর কিছুই জানে না, ও তো নির্দোষ। তুই যদি ওর জীবনটা ভেঙে ফেলিস তাহলে ওর অপরাধটা কি? আমি কারো জীবন ভাঙতে আসিনি, শুধু কিছু সত্য প্রকাশ করতে এসেছি। আর বিশ্বাস কর, সেই সত্য একদিন সবাই জানবে। এরপর শুরু হলো বিয়ের অনুষ্ঠান। চারিদিক আলোয় ভরে উঠল, সুর বাজলো, মানুষ উল্লাসে ফেটে পড়ল। মোল্লা সাহেবের কণ্ঠে উচ্চারিত হলো 3টি শব্দ, কবুল কবুল কবুল। সেই শব্দের সঙ্গে সঙ্গে ফাহাদের হৃদয়ে বাজলো অন্য এক সুর, যুদ্ধের প্রতিশোধ। আর সেই চোখে ঝিকমিক করল এক অনিশ্চিত ভালোবাসার আভা। স্বাগতম মিস্টার ফাহাদ। আজ থেকে আপনি শুধু আমাদের জামাই নন, আপনি আমাদের পরিবারের গর্ব। জানেন, আরিশা খুব শান্ত সরল একটা মেয়ে। আশা করি আপনি ওর যত্ন নেবেন, কারণ ও আমাদের চোখের মণি। আমি তো বিশ্বাস করি যাকে ভালোবাসা যায় না তাকেও সম্মান দেওয়া যায়। আপনার বোন আমার স্ত্রী, তাই আমি আমার প্রতিশ্রুতি রাখবো যতদিন প্রয়োজন। কথাটা একটু অন্যরকম শোনালো, তবে যাই হোক, আমরা খুশি। আজ থেকে আপনি আমাদের পরিবারের অংশ। হয়তো আমি আজ এই পরিবারের অংশ হয়েছি, কিন্তু আপনাদের জানাই না এই পরিবারের প্রতিটি গোপন দরজার চাবিটাও একদিন আমার হাতে থাকবে। কেউ কিছু বুঝতে পারল না। অনুষ্ঠান চলল, হাসি, গান, ফটো তোলা। অতিথিদের উচ্ছ্বাসে ভরে উঠল পুরো খান বাড়ি। কিন্তু ফাহাদের চোখে একটু আনন্দ ছিল না। সেই চোখে শুধু ছিল হিসাব, পরিকল্পনা আর এক গভীর রহস্যের ছায়া। রাতের শেষে আরিশা আর ফাহাদ গাড়িতে চেপে রওনা দিল ফাহাদের বাড়ির দিকে। বাইরে তখন হালকা কুয়াশা, আকাশে আধো চাঁদ, রাস্তার আলো জানালায় প্রতিফলিত হয়ে পড়েছে আরিশার মুখে। জানো, আজকের দিনটা আমার কাছে যেন এক অলৌকিক গল্পের মতো লাগছে। কখনো ভাবিনি এমন রাজকীয় বিয়ে হবে আমার, কিন্তু মনের ভিতরে একটা অজানা অস্থিরতা কাজ করছে। তোমার মুখের দিকে তাকালেই মনে হয় তুমি কিছু একটা লুকিয়ে রাখছো ফাহাদ। প্রত্যেক মানুষের জীবনে কিছু অধ্যায় থাকে যেগুলো সে কাউকে বলতে পারে না, হয়তো বলার প্রয়োজন পড়ে না। আমি তার ব্যতিক্রম নই আরিশা। তবে একটা কথা মনে রাখো, আমি তোমাকে কখনো কষ্ট দিতে চাই না। জানি না কেন, কিন্তু তোমার চোখে এমন কিছু দেখি যা তোমার কথার সঙ্গে মেলে না। তুমি শান্ত, কিন্তু ভিতরে যেন আগুন জ্বলছে। আমি সেই আগুনের উষ্ণতা অনুভব করি, যদিও বুঝতে পারি না তার উৎস কোথায়। আগুন কখনো নেবে না, শুধু তার শিকা বদলে যায়। সময় হলে সব বলবো, প্রতিটা প্রশ্নের উত্তর পাবো তুমি। এখন শুধু এটুকু জানো, আমি তোমাকে কোনো ক্ষতি করব না। আশা করি তাই হবে, কারণ আমি বিয়েকে খেলা মনে করি না ফাহাদ। আমি চাই আমাদের সম্পর্কটা সত্যি হোক, অভিনয় নয়। আমি কখনো অভিনয় করতে চাইনি আরিশা, কিন্তু কখনো কখনো সত্য লুকাতে হয় সময় আসার আগ পর্যন্ত। গাড়ি এসে থামলো ফাহাদের বাড়ির সামনে। দরজা খুলতে ভিতর থেকে ছুটে এলো তার মা, চোখে বিস্ময়। ফাহাদ,
তুই কিছু না বলে বিয়ে করে ফেললি? এই মেয়েটাকে এমন হঠাৎ কেন? মা শান্ত হও, সব বলবো। এটা ভাইয়ার স্ত্রী, আমাদের ভাবি আরিশা। আজকেই নিকাহ করেছে, সব কিছু ঠিকঠাকই হয়েছে। বিয়ে এত বড় ব্যাপার, অথচ আমাদের কিছুই জানাসনি? এটা কি তোর সিদ্ধান্ত নাকি কারাগার পরচনায়? বাবা, এই সিদ্ধান্ত একদম আমার নিজের। আমি কাউকে অপমান করতে চাইনি, বরং আমাদের পরিবারের নাম উজ্জ্বল করতে চেয়েছি। বাবা, এখন শুধু ভাইয়ার উপরে ভরসা রাখো, সময় হলে সব বুঝবেন। সেদিন রাতে আরিশা নতুন জীবনে পা রাখল, এক অজানা রহস্যে ভরা জীবনে। ফাহাদ তাকে মিষ্টি হাসি দিল, সেই হাসির গভীরে ছিল বিষাদ, প্রতিশোধ আর গোপন সত্যের ভার। চাঁদ তখন জানালার ওপরে একলা ঝুলছে, যেন সেও জানে এই ভালোবাসার গল্পটা একদিন পরিণত হবে এক ভয়ানক সত্যে। আরিশা বউ হয়ে প্রথম যেদিন ফাহাদের বাড়িতে এলো, পুরো বাড়িটাই যেন আলোয় ঝলমল করে উঠেছিল। গেটে বড় ফুলের তোড়া, উঠানে বেলুনের ছড়াছড়ি, আর ঘরে ঘরে সবাই উৎসুক মুখে তাকিয়ে আছে নতুন বউকে একবার দেখার জন্য। ফাহাদের মা সালমা বেগম বারান্দার দরজায় দাঁড়িয়েছিলেন, তার মুখে মৃদু হাসি, চোখে এক অদ্ভুত তৃপ্তি। ছেলের বিয়ে হয়েছে, ঘরে বউ এসেছে, একজন মায়ের এর চেয়ে খুশি আর কি হবে? আহা, এসো মা আরিশা, এসো। এই বাড়িটা আজ থেকে তোমারও। আল্লাহ যেন তোমাদের দাম্পত্য জীবনের সুখ আর শান্তি দেন। এসো, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আম্মা, আপনাদের এমন ভালোবাসা পেয়ে আমি সত্যি কৃতজ্ঞ। আমি চেষ্টার ত্রুটি রাখবো না আপনাদের পরিবারের মান রাখার জন্য। ফাহাদের বাবা শহীদুল ইসলাম সেদিন একটু গম্ভীর ছিলেন। তিনি মানুষ হিসেবে কঠোর, কিন্তু হৃদয়ে ছিলেন গভীর আবেগী। ছেলের জীবনে এত বড় পরিবর্তন দেখে কিছুটা চিন্তিতও ছিলেন। ফাহাদ, তুমি এখন সংসারের দায়িত্ব নিয়েছো। জীবন মানে শুধু কাজ আর ব্যবসা না, একটা সময় মানুষকে পাশে চাই। আমি চাই তুমি তোমার সংসারকে ঠিক ততটাই গুরুত্ব দাও যতটা তুমি অফিসের ফাইলগুলোকে দাও। জানি বাবা, আমি চেষ্টা করব সবকিছু ঠিকভাবে সামলাতে। আমি জানি আমার অনেক ভুল আছে, কিন্তু আমি চাই আবার সবাইকে প্রমাণ করতে যে আমি পারবো। প্রথম কয়দিন সব কিছু খুব ভালোই চলছিল। সালমা বেগম প্রতিদিন সকালে আরিশার জন্য দুধ ফল নিয়ে যেতেন, দুপুরে একসাথে রান্না করতেন, বিকেলে একসাথে চা খেতেন। তানিশা ফাহাদের ছোট বোন আরিশাকে খুব পছন্দ করত। ভাবি, তুমি না আসলে এই বাড়িটা আবার মরা বাড়ির মতো ছিল। ভাইয়া তো মুখে হাসি আনতোই না, এখন দেখো অন্তত হাসে। তুমি তো আমাদের সবাইকে আবার এক করে দিয়েছ। তুমি না তানিশা খুব মিষ্টি মেয়ে। আমি এসেছি এই বাড়িতে, কিন্তু তোমাদের ভালোবাসা ছাড়া আমি কিছুই না। আমি চাই সবাই যেন মনে করে আমি এই বাড়িরই একজন। সবাই ভালোবাসলেও একটা মানুষ ছিল যে নিজের ভেতরটা পুরোপুরি খুলে দিতে পারছিল না। সে হলো ফাহাদ। তার মুখে যতই হাসি থাক, চোখে ছিল একরাশ শূন্যতা। রাতে অফিসের কাজের অজুহাতেও সে নিজের ঘরে বসে থাকতো, একা, চুপচাপ, গম্ভীর। একদিন রাতে আরিশা সাহস করে এগিয়ে এলো। জানালার পাশে বসে থাকা ফাহাদকে দেখে সে শান্ত গলায় বলল, ফাহাদ, কিছু বলবে তোমাকে? তুমি জানো আমি এই বাড়িতে এসেছি শুধু বউ হয়ে না, একজন মানুষ হিসেবে, একজন সঙ্গী হিসেবে। কিন্তু তোমার মুখে আজ পর্যন্ত একটা আসল হাসি দেখিনি। এমন কেন? আমি কি কিছু ভুল করেছি? না রিচা, তুমি কিছুই ভুল করনি। আমি ভুল মানুষ। আমার জীবনে অনেক এমন ঘটনা আছে যা ভুলে যাওয়া সম্ভব না। দেখেছি যা হারিয়েছি তার প্রতিটা টুকরো এখনো আমাকে পোড়ায়। তুমি চেষ্টা করছো আমাকে বুঝতে, কিন্তু আমি চাই না তুমি এই আগুনে পোড়ো। তুমি জানো আমি তবুও তোমার পাশে থাকবো, কারণ আমি শুধু তোমার নামের সঙ্গে না, তোমার যন্ত্রণার সঙ্গীও হতে চাই। যদি আমি কিছু করতে পারি তোমার মনটা হালকা করার জন্য, তাহলে আমাকে সুযোগ দিও। তুমি ভালো মানুষ আরিশা। কিছু কিছু যুদ্ধ আছে যেগুলো একা লড়তে হয়। আমি কাউকে এই যুদ্ধে টানতে চাই না। আমার এই বিয়ে এটা শুধু একটা দায়িত্ব, একটা পথ, একটা হিসাবের অংশ, এর বেশি কিছু না। আরিশা তখন কিছুই বলল না, শুধু চুপচাপ জানালার বাইরের অন্ধকারে তাকিয়ে থাকলো। হয়তো সে বুঝে গেছিল এই সম্পর্কের পেছনে কোনো গভীর গল্প লুকিয়ে আছে, কোনো প্রতিশোধ, কোনো অতীত যা ফাহাদ কাউকে জানাতে চায় না। সেদিন রাতে সে অনেকক্ষণ কেঁদেছিল, কিন্তু পরের সকালে আবারও হাসি মুখে সবার সামনে এসেছিল, কারণ সে জানতো এই পরিবারটা তার এখন আশ্রয়। দিন যেতে থাকে, আরিশা ধীরে ধীরে সবার প্রিয় হয়ে ওঠে। সালমা বেগম তাকে মেয়ের মতো ভালোবাসেন, শহীদুল ইসলাম তাকে মা বলে ডাকতে বলেন, আর
তানিশা তো তাকে ছাড়া এক মুহূর্ত থাকতেই পারে না, কিন্তু সেই সুখের ভেতরেও লুকিয়ে থাকে এক অদৃশ্য দেয়াল। ফাহাদ আরিশাকে যতটা দূরত্বে রাখে ততটাই ঠান্ডা হয়ে যায় তাদের সম্পর্ক। আর এই ঠান্ডা সম্পর্কের মাঝে একটা নতুন রহস্য জমতে থাকে, যার সূত্রপাত হতে যাচ্ছে খুব শীঘ্রই। বিয়ের 3 মাস কেটে গেছে। ফাহাদের বাড়িতে এখন সব কিছু অনেক বদলে গেছে। একটা সময় ছিল এই বাড়ির করিডোরে নীরবতা রাজত্ব করত, যেন কেউ হাসলেই দেয়ালগুলোও অবাক হয়ে যেত। কিন্তু এখন সকাল থেকে রাত পর্যন্ত সেই দেয়ালগুলোতে প্রতিধ্বনি হয় হাসির, কথা বলার আর জীবনের শব্দ। এই পরিবর্তনের একটাই কারণ, আরিশা। গরম ভাতের গন্ধে গোটা বাড়িটা যেন ভরে গেছে। রান্নাঘরে সালমা বেগম কিছু সবজি খাচ্ছেন। আরিশা এসে তার পাশে বসে হাসি মুখে বলে, আম্মা, আপনি আমার নিজের হাতে লাগিয়েছেন। আমি তো বলেছিলাম সকালের রান্নাটা আমি সামলে নিব। আপনি একটু বসে বিশ্রাম নিন না, সারা জীবন পরিশ্রম করেছেন, এখন অন্তত আরাম করুন। হায় আল্লাহ, তুমি না থাকলে হয়তো আমি একদম বুড়ি হয়ে যেতাম। তুমি তো আমার ছেলের চেয়েও বেশি যত্ন নিচ্ছ আমার। আল্লাহ তোমাকে সুখে রাখুক মা। আম্মা, আমি তো এই ঘরের মেয়ে এখন। নিজের ঘরের কাজ নিজের হাতে না করলে শান্তি পাই না। আপনি আমার শাশুড়ি না, আমার মায়ের মতো। তুমি এমনভাবে বললে যে বুকটা ভরে গেল। জানো মা, আমি কখনো ভাবিনি আমার ছেলের ঘরে এমন বউ আসবে যে শুধু ঘর নয়, মনটাও সাজিয়ে দেবে। আম্মা, আপনাদের দোয়া আছে বলেই সব এত সুন্দরভাবে চলছে। আমি শুধু চাই এই ঘরের সবাই যেন সব সময় হাসে। তানিশা আজ ইউনিভার্সিটি থেকে ফিরে এসেছে। ব্যাগটা ছুঁড়ে ফেলে রেখে সোফায় বসে পড়ল। আরিশা এসে এক গ্লাস পানি দিল। ভাবি, আজ ক্লাসে একটাও মিনিট শান্তি পাইনি। প্রেজেন্টেশন, রিপোর্ট, গ্রুপ প্রজেক্ট, মাথা পুরাই গরম। তুমি তো একদম আমার ছোট বোনের মতো হয়ে গেছো। ইউনিভার্সিটির ঝামেলা না থাকলে তোমার জীবনটাই নিখুঁত হতো মনে হয়। ভাবি, ইউনিভার্সিটি যদি না থাকতো তাহলে আমি পাগল হয়ে যেতাম। তবে আজ একটা মজার ঘটনা ঘটেছে। স্যার বলেছে আগামী সেমিস্টারে ফিল্ড ভিজিট হবে রাজশাহীতে। ভাবি, আপনি রাজশাহী গেছেন কখনো? গেছি, কিন্তু তখন ছোট ছিলাম। রাজশাহীর আম, পদ্মার বাতাস আর নদীর ধারে বিকালের আলো, সব কিছু এখনও চোখে ভাসে। তুমি গেলে কিন্তু অনেক ছবি তুলে আনবে, আমি দেখতে চাই। ভাবি, আপনি কিন্তু দারুণ গল্প বলেন। আপনার কথা শুনলে মনে হয় আমি একটা সিনেমা দেখছি। তুমি জানো তানিশা, জীবনের প্রতিটি মুহূর্তই আসলে একটা গল্প, শুধু কেউ দেখে, কেউ মিস করে ফেলে। ভাবি, আপনার গল্পে অনেক কিছুই আছে মনে হয়। কখনো কখনো আপনাকে দেখে একদম চুপ হয়ে জানলার দিকে তাকিয়ে থাকেন। তখন মনে হয় আপনি যেন কিছু মনে মনে বলছেন। কি ভাবেন তখন? হয়তো ভাবে সব মানুষকে বোঝা যায় না, কিন্তু ভালোবাসা দিয়ে বোঝানো যায়। আপনি কি ভাইয়ার কথাই বলছেন ভাবি? হ্যাঁ, হয়তো ওর কথাই বলছি। ও খুব জটিল মানুষ, কিন্তু তার ভিতরে একটা শিশু লুকিয়ে আছে, যে কাঁদতে চায়, ভালোবাসতে চায়, কিন্তু ভয় পায় হারিয়ে যেতে। আমি চাই সেই মানুষটাকে আবার ফিরিয়ে আনতে। ভাবি, আপনি জানেন ভাইয়া ছোটবেলা থেকেই নিজের ভিতরে অনেক কিছু চেপে রাখে। মা বলে ওর মনটা কেমন যেন একদম পাহাড়ের মতো, বাইরে শক্ত, ভিতরে নরম। কিন্তু আপনি আসার পর থেকে না, ওর মুখে হাসি ফিরে এসেছে। তাহলে আমি ঠিক কাজ করছি, তাই না? ঠিক না ভাবি, আপনি জাদু করেছেন। ফাহাদ আজ অফিস থেকে একটু আগে ফিরেছে। ঘরে ঢুকেই দেখে টেবিলে সুন্দরভাবে সাজানো রাতের খাবার, পাশে হালকা গন্ধ ছড়ানো ফুলদানি। তুমি এখনো ঘুমাওনি? না, ভাবলাম আপনি আসবেন, তাই অপেক্ষা করছিলাম। আপনার জন্য গরম খাবার রেখেছি, বসুন। আজ সারাদিন অফিসে কাজের ভেতরেও তোমার কথা মনে পড়েছে। যেন আগে আমি বাড়িতে ফেরার কোনো আনন্দ পেতাম না, কিন্তু এখন প্রতিদিন মনে হয় ঘরে ফেরাটা মানে শান্তির জায়গা ফিরে আসা। হয়তো এটাই সংসারের মানে, কেউ যেন তোমার জন্য অপেক্ষা করে, তোমার হাসি, তোমার কথা, তোমার উপস্থিতির জন্য। তুমি জানো, আমি আগে ভাবতাম এই বিয়ে কেবল একটা দায়িত্ব, একটা চুক্তি মাত্র, কিন্তু এখন মনে হয় এই সম্পর্কটাই আসলে আমাদের জীবনের সবচেয়ে সত্যি জিনিস। সব সম্পর্কের শুরুটা ভুল বোঝাবুঝি থাকে, কিন্তু যখন হৃদয় কথা বলে তখন সব বাধা গলে যায়। তুমি আমার হৃদয়ের সেই দরজাটা খুলে দিচ্ছ, যেটা আমি নিজেরও
জন্য বন্ধ করে রেখেছিলাম। আমি শুধু চাই আপনি হাসুন, আমার পুরনো ফাহাদ হয়ে উঠুন। তুমি জানো, এখন আমি নিজেকেও অন্যরকম মনে হয়। হয়তো তোমার জন্য বলে যাচ্ছি। তাহলে এই বদলে যাওয়াটা আমি থামাতে চাই না। সেই রাতে প্রথমবার ফাহাদ বুঝলো এই মেয়েটা আর শুধুই কোনো প্রতিশোধের গল্পের চরিত্র নয়, সে এখন তার জীবনের অংশ। যেভাবে ধীরে ধীরে বৃষ্টির জল মাটিতে মিশে যায়, ঠিক তেমনি আরিশা তার জীবনের প্রতিটা শূন্যতায় জায়গা নিচ্ছে, নরমভাবে, নিশ্চুপে, ভালোবাসায়। রাকিব অফিসের ডেস্কে বসেছিল, খাতার দিকে তাকিয়ে, কিন্তু মন আর চোখ ঠিক সেখানে নেই। ফাহাদ ধীরে ধীরে অফিসে ঢুকলো, তার চোখে সেই আগের গভীর দীপ্তি, পায়ে ধীর নাড়াচড়া। রাকিবের বুকের ভেতর একটা অদ্ভুত উত্তেজনা আর ভয় একসাথে জেগে উঠল। রাকিব, তুমি কি সত্যি মনে করছো আমি কোনো মুহূর্তিক খুশির জন্য বা ব্যবসার লাভের জন্য এমন সিদ্ধান্ত নিয়েছি? না রাকিব, আজ আমি তোমার সামনে পুরো সত্যি বলছি। তুমি কি জানো প্রতিটি পদক্ষেপের পেছনে কত গভীর উদ্দেশ্য লুকিয়ে আছে, যা তুমি হয়তো আজও বুঝতে পারছো না। আমি কিছু বলতে পারছি না, সত্যি কিছুই বুঝতে পারছি না। রাকিব, আজ থেকে ঠিক 10 বছর আগে আমাদের কলেজের সেই দিনগুলো মনে আছে কি? তখনই আমার জীবনে অনেক দুঃখ বীজ বপন হয়েছে। তুমি মনে করছো সবকিছু সহজভাবে হয়েছে, কিন্তু না। তোমার কোম্পানিতে শেয়ার নেওয়া, তোমার বোনের বিয়ে, সবকিছুই তখন থেকেই পরিকল্পিত ছিল। সেই ক্ষতের প্রতিফলন, এবং সেই ক্ষত হলো তুমি এবং লিসা। লিসা, তুমি কি সত্যি বলছো লিসা? হ্যাঁ রাকিব, ঠিক তাই। লিসা তোমার সে বান্ধবী, সে তখন তোমার পরিকল্পনার অংশ ছিল। আমি ক্লাসের প্রথম ছাত্র ছিলাম, সব রেজাল্টে সবসময় ভালো পারফর্ম করতাম। আর তুমি ভেবেছিলে আমাকে ফাঁসিয়ে মিথ্যা অপবাদ দিয়ে তুমি আমাকে কলেজ থেকে বিতাড়িত করলে তোমার রেজাল্ট ভালো হয়ে যাবে। কিন্তু না রাকিব, রেজাল্ট মেধা দিয়ে পরিকল্পনা করে না। শুধু তোমার আর বান্ধবীর ষড়যন্ত্রের শিকার হয়ে আমার জীবনে আমার পরিবারের সদস্যদের জীবন ধ্বংস হয়ে গেছে। তুমি ভাবো তো, কলেজের সবাই বিশ্বাস করেছিল আমি দোষী, কিন্তু আমি দোষী ছিলাম না। তারপরও আমাকে কলেজ থেকে রেস্ট্রিক্টেড দিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছিল, আর আমার বাবা মাকে ডেকে জনসম্মুখে অপমান করা হলো। আমি তো কোনো কিছু করতে পারিনি রাকিব। না, কিন্তু আজ আমি শক্তিশালী, আর তোমার কোম্পানি, তোমার বোন, সবকিছু আমার হাতে, এবং প্রতিটি পদক্ষেপের পেছনে সেই দিনের ক্ষত আছে। ফাহাদ, আমি কখনো ভাবিনি তুমি এত ক্ষত বহন করছো। আমি জানতাম না, আমি বুঝতে পারিনি। রাকিব, তুমি কখনোই বুঝতে পারবে না। তুমি ভাবছো সবকিছু ব্যবসার জন্য। না রাকিব, আমার হাতে যা আছে আজ সবই সে অপমানের প্রতিশোধ। তোমার কোম্পানি, তোমার বোন, সবকিছু আমার প্রতিশোধের অংশ। তুমি কি বুঝছো না? আজ যা করছে তা শুধু অতীতের প্রতিশোধ নয়, এটি সেই দিনের ক্ষত থেকে আবার নিজের ফিরে পাওয়ার যাত্রা। প্রতিটি পদক্ষেপ, প্রতিটি সিদ্ধান্ত, সবই সেই যন্ত্রণার প্রতিফলন। রাকিব খান চুপচাপ দম বন্ধ করে নিজের ভুলের বোঝা অনুভব করে। ফাহাদ, আমি জানতাম না, আমি কিছুই বুঝতে পারিনি। এত বছর ধরে আমি ভুল করেছি। আমি কখনো ভাবিনি সব কিছু এত গভীর ছিল। তুমি আমাকে দেখিয়েছ কিভাবে অতীতের ক্ষত আজকের প্রতিশোধে রূপান্তরিত হয়েছে। রাকিব, তুমি আমাকে কখনো বুঝতে পারবে না, কিন্তু আজ আমি সব করে বলছি। প্রতিটি পদক্ষেপের পেছনে ইতিহাস আছে, প্রতিটি সিদ্ধান্তের পেছনে ব্যথা, প্রতিটি সফলতা অতীতের সেই অপমানের ফল। তুমি আজ আমার সামনে বসে আছো, আর আমি সব খুলে বলছি। তুমি কি বুঝছো রাকিব, আজকের সবই সে অতীতের ছায়া। এখন তুমি যদি সব স্বীকার না করো, তাহলে তোমার জীবনের সব দোষ। রাকিব সেই মুহূর্তে বুঝল ফাহাদের সমস্ত বিজনেস চুক্তি, আরিশার বিয়ে, প্রতিটি পদক্ষেপ, সব কিছু কেবল ব্যবসার জন্য নয়। প্রতিটা পদক্ষেপের পেছনে ছিল গভীর ব্যক্তিগত প্রতিশোধ। রাকিবের চোখে ভয়, লজ্জা, অপরাধবোধ সব মিলেমিশে এক ভয়ানক ধ্বনি তৈরি করলো। ফাহাদ যার জীবন 10 বছর আগে সেই অপমানের কারণে ছিন্ন ভিন্ন হয়েছিল, আজ তার নিজের নিয়মে সব সাজাচ্ছিল, আর রাকিব শুধু বসে তা দেখতে পারছিল। হঠাৎ করে ফাহাদের ফোনে বেজে উঠল। পকেট হাতড়ে ফোন বের করে দেখলো নিলয় ফোন করেছে। সাথে সাথে রাকিব হেসে উঠল। ফাহাদ ফোন রিসিভ করার পর চোখে যেন আগুন জ্বলে উঠল। ফোনের ওপাশে রাকিব ঠান্ডা কণ্ঠে কিন্তু আভ্যন্তরীণ উত্তেজনা আর কৌশল ভরা। হ্যালো ফাহাদ, তুমি শুনছো কি? আমাদের সামনে যে পরিস্থিতি দাঁড়িয়েছে সেটা তুমি কল্পনাও করতে পারছো না। দেখো, আমি জানি তুমি খুব বুদ্ধিমান এবং সমস্ত কিছু নিয়ন্ত্রণে রাখতে চাও, কিন্তু এই যে তোমার পরিবারকে পুলিশ ধরে নিয়ে গেছে, এই ঘটনাটা কেবল একটা দুর্ঘটনা নয়, এইটা পরিকল্পনা।
এবং তুমি ঠিকই অনুমান করছো এর পেছনে আমি, আমার বাবা জলিল আর আমার বোন আরিশা, আমরা সবাই একসাথে ভাবছি কিভাবে তোমাকে পরীক্ষায় ফেলা যায়। তুমি হয়তো ভাবছো তুমি সব কিছু জানো, কিন্তু বাস্তবে এই নেটওয়ার্ক এত গভীর যে তুমি নিজেও বুঝতে পারছো না। তুমি তুমি বলছো এটা? তুমি আর তোমার বাবা আর বোন? তুমি কি সত্যি ভাবছো আমি এত সহজে প্রতারিত হব? তুমি কি মনে করছো আমি শুধু একজন সাধারণ মানুষ যে অবাক হয়ে যাবে? শোনো রাকিব, তোমরা যে পরিকল্পনা করছো আমি তা দেখেছি, বুঝেছি এবং প্রতিটি ধাপের হিসাবও করে রেখেছি। তোমরা ভাবছো আমি শুধু ব্যবসায়িক লেনদেন বুঝি, কিন্তু আমার চোখ শুধু ব্যবসার দিকে নয়, আমার চোখ তোমাদের অতীত আর বর্তমানের দিকেও বলে আছে। আমি মনে রেখেছি সে প্রতিটি ক্ষত, প্রতিটি অপমান আর সবই তোমাদের বিরুদ্ধে ব্যবহার করব। রাকিব খান হাসি চেপে ধরে, কণ্ঠে কৌশল কিন্তু ভেতরে তার উত্তেজনা। হ্যাঁ ফাহাদ, তুমি ঠিক বলছো, তুমি সব দেখছো, কিন্তু আমাদের চিন্তাভাবনার গভীরতায় তুমি আসলে নেই। তুমি হয়তো জানো না কিভাবে আমি, আমার বাবা আর আরিশা একসাথে কাজ করেছি তোমার বিরুদ্ধে। একদম প্রথম থেকে আমরা দেখছি তোমার চারপাশে কোন দিকগুলো দুর্বল, কোন জায়গায় তুমি বিস্ময় বোধ করবে। মনে রেখো ফাহাদ, এই ঘটনার সাথে শুধু আমার বোন নয়, পুরো পরিবার যুক্ত। আরিশা এই মুহূর্তে তোমার প্রতি অভিনয় করছে যাতে তুমি শান্ত মনে করো, কিন্তু বাস্তবে সে তোমার চিন্তাভাবনাকে বিপরীত দিক দিয়ে পরিচালনা করছে। তুমি হয়তো মনে করছো তুমি আমাদেরকে বুঝতে পেরেছো, কিন্তু আসল সত্যটা তোমার নজরের বাইরে। আমি জানি সব কিছু রাকিব, আমি জানি তোমরা কতদিন ধরে পরিকল্পনা করছো। তুমি হয়তো মনে করছো আমি শুধু ব্যবসার হিসাব দেখছি, কিন্তু ভুল করছো। আমি মনে রেখেছি তখন তুমি ইউনিভার্সিটিতে কিভাবে আমাকে ফাঁসিয়েছিলে লিসার মাধ্যমে, কিভাবে ক্লাসে আমার মানহানির চেষ্টা করেছিলে, কিভাবে তোমার বাবা আমাকে জনসম্মুখে অপমানিত করেছিল। আজও আমি সব মনে রেখেছি। আর এখন তোমরা মনে করছো তুমি আমাকে বন্দি করতে পারবে? ভুল করছো। আজ থেকে প্রতিটি পদক্ষেপ আমি খুঁটিয়ে দেখব, প্রতিটি ঘটনা তোমাদের ওপর প্রতিশোধের ছাপ রাখবো। তোমরা ভাবছো আরিশা নিষ্পাপ, কিন্তু সে তোমাদের কৌশলের অংশ। তুমি হয়তো আজকের দিনে আমি শান্ত হয়ে থাকবো বলে মনে করেছো, কিন্তু ভুল করছো রাকিব। এই যুদ্ধ শুরু হয়েছে। তুমি প্রতিশোধের কথা বলছো, ঠিক আছে, কিন্তু আমাদের পরিকল্পনা শুধু প্রতিশোধ নয়। আমরা চেয়েছি তোমার প্রত্যেক পদক্ষেপে আমরা পরীক্ষা করি, যাতে তুমি বুঝতে পারো মানুষকে বিশ্বাস করতে গেলে কখনো ভুল হতে পারে। আরিশা সেই মুহূর্তে তোমার প্রতি নির্দোষ মনে করছে, তুমি ভাবছো নিশ্চিন্ত, কিন্তু আমরা চাই তুমি বুঝো যে সব পদক্ষেপ তুমি নিয়েছো তার পিছনে কতটা পরিকল্পনা রয়েছে। তুমি হয়তো মনে করছো তুমি বিজয়ী হবে, কিন্তু এই লড়াই আমাদের নিয়ন্ত্রণে। এবং মনে রাখো ফাহাদ, প্রতিটি যুদ্ধের শেষ কথা হয়তো তখনই বলা হয় যখন সব সত্য উন্মুক্ত হয়। ভুল করছো রাকিব, তুমি মনে করছো তুমি আমাকে পরীক্ষা করছো, কিন্তু ভুল করছো। আমি শুধু ব্যবসা করি না, আমি লক্ষ্য রাখি, আমি মনে রাখি অতীতের প্রতিটি ক্ষত। তুমি হয়তো মনে করছো আরিশা তোমাদের চক্রান্তের অংশ, কিন্তু ভুল করছো। সে স্বাধীন, সে নিজের চিন্তা ভাবনায় আছে, আর আমি প্রতিটি পদক্ষেপে দেখি, প্রতিটি ষড়যন্ত্র না বুঝি। এই মুহূর্তে যেটা তুমি শুরু করেছো সেটা তোমার জন্য বিপদ। আমি তোমাদের নেটওয়ার্কের সমস্ত কৌশল জানি। তোমরা যেভাবে আমাকে ফাঁসিয়েছিলে সেই ইতিহাস আমার মনে আছে, আর সেই ইতিহাস আমাকে শক্তি দিচ্ছে। এই যুদ্ধ শুরু হয়েছে, আর শেষটা আমি লিখব। ফাহাদের চোখে প্রতিশোধের অগ্নি, কণ্ঠে অশ্রু আর রাগের মিশ্রণ। রাকিব যে সবসময় মনে করতো সে কৌশল জানে, সে বিজয়ী হবে, এখন বুঝতে পারছে এই যুদ্ধ তার জন্য একেবারেই নতুন এবং বিপজ্জনক। আরিশা এই ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দুতে, নিষ্পাপভাবে কিন্তু গুরুত্বপূর্ণ কৌশলের অংশ। অফিসের চারপাশে স্থিরতা, বাতাস ভারী, প্রতিটি শব্দ যেন ভবিষ্যতের লড়াইয়ের সুর বয় করছে। চাবুকের মতো একটি সন্ধ্যা, হালকা বৃষ্টির গন্ধ মিশে থাকা এক বিকেল। ফাহাদ পুলিশ স্টেশনের বড় সাদামাটা ভবনের দিকে দৌড়ে চলে এলো। তার পা যেন স্থির, কিন্তু চোখ কতকগুলো উপকথার মতো আগুনে লেপ্টে। সে পকেটে ফোন রেখে নয়, সরাসরি থানার ভিতরে ঢুকলো। তার পরিবারকে বাঁচাতে হবে মিথ্যা মামলার হাত থেকে, আর সেই মিথ্যা মামলার কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছে যে অভিমুখ আরিশা। অফিসার সাহেব, আমার নাম ফাহাদ সুলতান। আমার পরিবারকে একটা মিথ্যা অভিযোগ আটক করা হয়েছে, নারী নির্যাতনের অভিযোগ। আমি আপনাদের কাছে বলছি এটা কোনো স্বতঃস্ফূর্ত ঘটনা নয়, এটা পরিকল্পিত ধোঁকা। আমাকে দেখার পরে বুঝবেন আমি সন্তর্পণে বলছি, এই মামলা সত্যিকারের ভিকটিম কেউ না, কারণ কারো বিদ্বেষ বা ষড়যন্ত্রের হাতেই
কেউ ফাঁসানো হচ্ছে। আপনারা যদি একবার মামলার প্রাথমিক প্রমাণ ভিত্তি তদন্ত করেন, আমার পরিবারের নির্দোষ হওয়া সহজেও প্রমাণ হবে। পুলিশ অফিসার কাগজ কলম মেলে বসে আছে, চোখে অভিজ্ঞতার ছাপ, গলায় বিবেকের সামান্য বিকট হাসি, তার মুখে পেশাগত কুয়াশা। কিন্তু ফাহাদের কথায় যে অগ্নি, তা সে সহজে উপেক্ষা করতে চায় না। স্যার, আপনার বক্তব্য নথিভুক্ত করা হবে। আমরা আইন মেনে কাজ করি, কিন্তু অভিযোগকারীর বক্তব্য তো আছে। আরিশা নামের এক ব্যক্তি অভিযোগ করেছে। আমাদের কাছে প্রাথমিকভাবে তার বিবৃতি এসেছে এবং তার ভাষ্য অনুযায়ী কিছুটা মনে হচ্ছে আপনার পরিবারের বিরুদ্ধে অভিযোগ স্থায়ী করার মতো সবার আছে। তবু আপনি চাইলে তদন্ত বিভাগকে বলবো আরও ক্ষতি দেখার জন্য। আপনি কি কোনো স্বতন্ত্র প্রমাণ দিতে পারবেন? ফাহাদের কণ্ঠ স্থির, চোখে অশ্রু, গভীর কুকরানো বেদনা। তার গলায় এমন কণ্ঠ ভেসে উঠল যেন 10 বছর ধরে কাঁধে রাখা বোঝা আজ খুলে দিতে চাইছে। প্রমাণ তো আছে, আমি বলছি। এসবের পেছনে ষড়যন্ত্র আছে, আর সেই ষড়যন্ত্রের কেন্দ্রে আপনারাই সামনে দাঁড়িয়ে আছে আরিশা। সে যদি আজ জেলে বসে যায়, আমার পুরো পরিবার ধ্বংস হবে, আমার মা বাবার নাম কলঙ্কিত হবে, আমার ছোট বোন তানিশার জীবন ভেঙে পড়বে। আমি আপনাদের অনুরোধ করছি, একটু মানবিক দায়িত্ব দেখান, জটপট তদন্ত চালান, সেদিকে নজর দিন। এই কথার মাঝে ভিড়ের ভেতর থেকে এক ঝনঝন শব্দ, দরজার ওপাশে আলোচনার ঢেউ, লোকজনের আড্ডা থেমে গেল। আর তখনই থানার চওড়া দরজায় ঢুকলো সে শুক্রবারের সাজে আরশি, আর তার সাথে দাঁড়িয়ে রাকিব ও জলিল খান, তিনজনে একসাথে, এক ধরনের সমন্বিত সাজ। অপরাধের মামলাকারীকে যেমন দেখা যায়, তিনি ভীষণ ভিকটিম। আরিশার চোখ লাল, গলায় নরম কণ্ঠ, চারপাশে শোকপূর্ণ সুর। সে যেন কাঁদছে, অথচ সবটাই যেন দৃঢ় পরিকল্পিত অভিনয়। অফিসার সাহেব, আমি আজ খুব লজ্জিত, তাই এখানে এসেছি। আমার সঙ্গে যা ঘটেছে সেটাকে আমি আর সহ্য করতে পারছি না। ওরা ওরা আমার নাম কলঙ্কিত করে দিয়েছে। আমি একেবারে আতঙ্কিত, আমার শরীর কাঁপছে। আমি যদি আপনাদের কাছে সঠিক বিচার না পাই, তাহলে আমি কাকে ভরসা করব? আমার কাছে কোনো উপায় নেই। আমি চাই আইনের রাস্তায় সত্য বের করতে। আরিশার কণ্ঠে ছিল ভিকটিমের সেই সাদা সরলতা, যা পুলিশ অফিসারের মতো তুচ্ছ মানুষের হৃদয় পিছিয়ে নিচ্ছে। রাকিব দাঁড়িয়ে আছে, ঘরোয়া শান্তি। জলিল একজন অভিজ্ঞ কূটনৈতিক, আর চোখে কৌশল চাবুকের মতো ঠান্ডা হাসি। অফিসার সাহেব, আমরা কেবল চাই আইনটা যেন আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করে, আমাদের ছোট বোনের পরিবারের সুনাম রক্ষা করবেই। আর আমি এই পুরো ঘটনার প্রমাণ দিতে প্রস্তুত আছি। আপনি চাইলে আমরা সমস্ত বিষয় খোলাসা করতে পারি। আপনাদের প্রতি আমার পূর্ণ বিশ্বাস আছে। আমি চাই আইনের কাছে সত্য দ্রুত উন্মোচিত হোক। আমিও চাই সৎ পুলিশ আমাদের পাশে থাকুক। ফাহাদের চোখে তখন এক ধরনের তীব্র ঘৃণা ঘনিয়ে উঠল। সে আর সহ্য করতে পারল না, তার পা শক্ত হয়ে গেল। শব্দহীনভাবে সে আরিশার সামনে এগিয়ে এলো। তার কণ্ঠে যে ফ্রেমের ফেটে পড়া স্বল্পলম্বী আর্তনাদ ছিল, সেটাই এখন ঘন হয়ে উঠল, কঠোর, ধমকানো, কাঁপানো। আরিশা, তুমি যদি সত্যি নির্দোষ হও, তাহলে তুমি এখানে দাঁড়িয়ে কাঁদবে কেন? তুমি যে চোখে জল বাঁচাবে, সে কি সত্যি? তুমি কি বুঝো তোমার এই জলখানি অভিনয়ের পিছনে কত মানুষের জীবন ভেঙে পড়েছে? আমার মা বাবাকে আইনি লন্ডনে কলঙ্কিত করে তুমি কি হাসতে পারো? তোমার এই ছলনা, এই নকল কান্না, তুমি আজ যা করেছো তার জন্য তুমি সারা জীবন পস্তাবে। আমি তোমায় জানি, তোমার অভিনয় এত নিখুঁত যে বহু সুদর্শন লোকও মুগ্ধ হবে। আমি জানি কেমন করে তুমি আমার পরিবারকে ফাঁসাতে পরিকল্পিতভাবে কাজ করেছো। আরিশার চোখে নিঃশ্বাস ধরে শীতল হাসি লুকিয়ে, পায়ের আঙুল নীলচে ছাপ, তার মুখে ভিকটিমের দুর্বলতা। রাকিব ও জলিল মুচকে হাসি ধরে, কারণ তাদের পরিকল্পনা চলছে ঠিক পরিকল্পনার মতোই। ফাহাদ, আমি জানি তুমি আমার চেহারা দেখে কিচ্ছু বোঝো না, কিন্তু আমি সত্যি ভীত। তুমি আমাকে দেখে হতাশ হয়েও না। আমি কেবল সত্য চাই, আমার জীবনের পাশে থাকা নিরাপত্তা চাই। আমি তোমায় আঘাত দিতে চাই না। আমি কেবল আইনকে বলছি, সত্য আবিষ্কার করুন। ঠিক আছে ফাহাদ, তুমি যা বলো আমরা আইন মানি, কিন্তু মনে রেখো, সত্য উঠে আসুক আর তোমার সঙ্গে সকলের কাছে মর্যাদা বেড়ুক। আমরা চাই ইনসাফটা হোক। পুলিশের কর্মকর্তারা এখন
অস্তিত্ব খাতে শুরু করলো। কাগজের খাতায় ক্যালেন্ডার নোট করে, বিকাশের রেকর্ড খোলার নির্দেশ দিচ্ছে, সিসিটিভি জিজ্ঞাসাবাদ করছে। কিন্তু অফিসারের চোখে আরিশার চোখে কাঁদা সেই ছবি মিশে গেছে। সে মনে করেছে সত্যি তার কাছে আসবে। ফাহাদ সেই দৃশ্যে স্থবির হয়ে থাকলো। ভেতরে একটা কণ্ঠ গর্জে উঠল। এবার হয়তো সে নিজেই মঞ্চে নেমে খেলাটার পর্দা খুলে ফেলবে। সে গভীর শ্বাস নিল, থামলো। তার কণ্ঠ কাঁপা কাঁপো, তবু শক্ত। অফিসার সাহেব, আমি অনুরোধ করছি শান্তভাবে তদন্ত করুন, কিন্তু আমাকে বিশ্বাস করার চেষ্টা করবেন। আরিশা যদি নির্দোষ হয় তাহলে আইনের রাস্তায় সে মুক্তি পাবে, কিন্তু যদি তার কণ্ঠে ছলনা থাকে তবে আইনই তাদের বিচার করবে, না আমি না কেউ ব্যক্তিগতভাবে। তবে এই মামলার মর্ম দেখে শুনেছি এটি কোনো বান্ধবীর অভিযোগের চক্রান্ত নয়, এটি পরিকল্পিত ধোঁকা। আমি চাই কনফিডেন্সিয়ালভাবে এই ঘটনার প্রমাণ সংগ্রহ করা হোক। স্যার, আইনের নিয়মে কাজ করা আমাদের কর্তব্য। আমরা শুনেছি আপনি অনুরোধ করেছেন তদন্ত হবে, প্রমাণ সংগ্রহ করা হবে, তবে খেয়াল রাখবেন আইনেই সব ঠিক হবে। কথা হয়ে উঠল, কিন্তু বাতাস গেলেও স্থবিরতা রয়ে গেল, কারণ প্রতিটি কণ্ঠে ছিল উত্তেজনা, ছিল অপেক্ষা। বাইরে দাঁড়িয়ে থাকা কিছু সাংবাদিকের চোখে আগ্রহের তুলো, আর ভবনের ছাদে আকাশে কুয়াশা চলছে, যেন আগুনের জল মিলিয়ে এক অদ্ভুত ঝড় বয়ে যাচ্ছে। ফাহাদের ভেতরে একটা অগ্নিকণা জ্বলে উঠল। অভিনয়, ষড়যন্ত্র আর গ্রামের মতো চটপটে পরিকল্পনা সব মিলে একটা বড় নাটকের সূচনা। আরিশা, রাকিব ও জলিল তিনজনই দাঁড়িয়ে আছে। সুশৃঙ্খল অভিনয়, পুলিশ তাদের কথায় স্থির, কিন্তু প্রতিটি মুহূর্তে ফাহাদ দেখছে মঞ্চের আড়ালে লুকোনো যে সত্য সেটাই ধীরে ধীরে সামনে আসবে, এবং এই সত্য সামনে এলে হয়তো আর একটি পরিবার ধ্বংস হবে, অথবা অন্য এক পরিবার নিজের অস্তিত্বের ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে। রাতের আধারে আরিশা তার ঘরের জানালা দিয়ে বাইরে তাকাচ্ছিল। বাতাস হালকা, কিন্তু ভেতরে মনে হচ্ছিল অদ্ভুত উত্তেজনা। সে জানত আজকের রাত তার জীবনের জন্য এক বড় বাঁক। ঠিক তখনই তার নজর পড়ল বাড়ির ছাদে কেউ। রাকিব লিসের সঙ্গে ফোনে কথোপকথনে মগ্ন। এটা কি সম্ভব? রাকিব আর লিসা সত্যি কি ফাহাদকে ফাঁসানোর জন্য পরিকল্পনা করেছে? আর আমার বাবা জড়িত? কি কথা বলেছে তারা? আমি কি শুনেছি? না, এটা কখনো সত্যি হতে পারে না। কিন্তু কথাগুলো স্পষ্ট। ফাহাদকে তারা ফাঁসানোর জন্য একত্রে ষড়যন্ত্র করেছে, আর আমি এখানে অবিচল, শুধু সব দেখছি। এবার আমাকে কিছু একটা করতে হবে। ছাদে আরিশা লুকিয়ে দাঁড়িয়ে সব শুনছিল। রাকিব ফোনে বলছিল, দেখো লিসা, আমরা ফাহাদকে পুরোপুরি ফাঁস করব। আমাদের হাতে তার কোম্পানির সমস্ত তথ্য, আর আরিশাকে আমরা ব্যবহার করব। ফাহাদ বুঝতেই পারবে না কিভাবে আমরা তার ওপর ঝুঁকছি, আর আমাদের পরিকল্পনা হবে নিখুঁত। একটি মাত্র ভুলও হলে চলবে না। ঠিক বলেছিস রাকিব, সময় মতো আমাদের সমস্ত পরিকল্পনা কার্যকর হবে। ফাহাদ কিচ্ছু বুঝতে পারবে না। আর আরিশা, সে এখন আমাদের চোখের বাইরে, কিন্তু আমরা তার উপর নজর রাখছি। আরিশা সমস্ত কথাগুলো মন দিয়ে শুনল। তার হৃদয় কেঁপে উঠল। তাদের এই ষড়যন্ত্র আমি দেখেছি। ফাহাদকে কেউ ফাঁসাতে পারবে না, বিশেষ করে আমার কারণে। আমি তাকে রক্ষা করব, আর যারা ওর পিছনে ষড়যন্ত্র করেছে তাদেরও তার ফল দেখাতে হবে। আগে আমাকে ফাহাদকে উদ্ধার করতে হবে, তারপর সব কিছু পরিকল্পনা করব। পরের দিন আলিশা দ্রুত ফাহাদের কাছে ছুটল। আলিশা ফাহাদের ও তার বাবা মায়ের হাতে পায়ে ধরে কান্না করছিল আর ক্ষমা চায়। এরপরে সকলে বুঝতে পারে আলিশা তার ভুল বুঝতে পেরেছে, তাই তাকে ক্ষমা করে দেন। দিনের আলো ঝকঝকে, কিন্তু ফাহাদ ও আরিশার চোখে সেই আগুন এখনও ঝলমল করছে। অফিসের হালকা বাতাস, শহরে দূর থেকে শব্দ, সব মিলিয়ে যেন নতুন সূচনার আভাস দিচ্ছে। আরিশা, আজকের দিনটা শুধু আমাদের নয়, আমাদের পরিবারের জন্য সব ষড়যন্ত্র, সব মিথ্যা অভিযোগ, সব কিছু আজ ধ্বংস হবে। আমি জানি তুমি ভয় পেয়েছো, কিন্তু এখন তুমি আর একা নও, আমি তোমার পাশে আছি। ফাহাদ, তুমি সত্যি অসাধারণ। তুমি শুধু শক্তিশালী নও, তুমি সত্যি সৎ। আজকে আমি বুঝতে পারছি, যদি একজন সত্যের পক্ষে দাঁড়ায় তখন কোনো মিথ্যা তাকে আটকে রাখতে পারে না। পুলিশ তদন্ত শুরু করেছে। সমস্ত প্রমাণ এবং সাক্ষী যাচাই করা হচ্ছে। ফাহাদ ভেতরে ভেতরে চিন্তা করছে, এই মুহূর্তটি তার জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাকিব ও লিসা এখন ভয় পেয়েছে, তাদের সমস্ত কৌশল ধ্বংস হয়ে গেছে।
স্যার, আমরা সমস্ত প্রমাণ যাচাই করেছি। নিশ্চিতভাবে বলতে পারি আপনার পরিবারের বিরুদ্ধে কোনো অভিযোগ সত্য নয়। লিসা ও রাকিবের ষড়যন্ত্র আমাদের নজরে এসেছে। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ অফিসার, সত্য প্রকাশ পেয়েছে, এটাই সবচেয়ে বড় বিষয়। আমার পরিবার নিরাপদ, আর আমি আর কাউকে ব্যতীত হতে দিতে চাই না। রাকিব ও লিসা গ্রেফতার হয়, তাদের মুখে আতঙ্ক, আর ফাহাদ দেখছে যে শক্তি দিয়ে তারা তার পরিবারকে ক্ষতিগ্রস্ত করতে চেয়েছিল সেটাই তাদের পতন ঘটিয়েছে। ফাহাদ, সব ঠিক হয়েছে, তোমার পরিবার রক্ষা পেয়েছে। আর আমরা 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 আজ থেকে একসাথে, আর যে কোনো ঝড় আসুক আমরা একসাথে তা মোকাবেলা করব। সত্যি আর ভালোবাসা সবসময় জয়ী হয়, আজ তার প্রমাণ আমরা দেখেছি। অফিসের দরজা ধীরে ধীরে বন্ধ হয়। বাইরে হালকা হাওয়া বইছে, রোদ ছড়িয়ে পড়েছে শহরের রাস্তায়। ফাহাদ আর আরিশা একসাথে বের হচ্ছে হাত ধরে। আর এসে মনে আছে কত কষ্ট সহ্য করেছি আমরা, কিন্তু আজ আমরা সেই সব কষ্টে পিছনে ফেলে দিচ্ছি। নতুন সূচনা আমাদের জন্য অপেক্ষা করছে। হ্যাঁ ফাহাদ, আমরা একসাথে, আর যে কোনো সময় যে কোনো বিপদ আসুক আমরা একে অপরের পাশে থাকবো। আজ থেকে আমাদের জীবন নতুন রং পাবে, ভালোবাসা, বিশ্বাস এবং ন্যায়ের রং। শহরের রাস্তায় তারা দুজনেই ধীরে ধীরে এগিয়ে চলেছে। আকাশে হালকা মেঘ, সূর্য ধীরে ধীরে ঝলমল করছে। প্রতিটি পদক্ষেপ যেন নতুন সূচনার প্রতীক। ফাহাদ আর আরিশার চোখে ঝলমল করছে সেই আগুন, প্রেম, সাহস এবং ন্যায়ের অটুট জয়। এবার থেকে আর কেউ আমার পরিবারকে ক্ষতি করতে পারবে না। আমরা নিরাপদ, আমরা একসাথে, এবং আমরা আমাদের গল্প নিজের হাতে লিখব। হ্যাঁ ফাহাদ, আমরা সত্যি একসাথে। এবং সেই মুহূর্তে শহরের রাস্তায় হালকা হাওয়া বইছে, সূর্যের আলো ঝলমল করছে, আর দুজনের হাতে হাত। ফাহাদ আর আরিশা নতুন জীবনের পথে এগিয়ে যাচ্ছে। সত্যের জয়, ভালোবাসার শক্তি আর ন্যায়ের মর্যাদা সব মিলিয়ে তারা নিশ্চিত যে এটাই তাদের চিরন্তন বিজয়।